ধ্যান কি? ধ্যান অর্থাৎ যে কোনো একটা জিনিসের মধ্যে কন্টিনিউয়াস ফোকাস রেখে যাওয়া। একজন এনলাইটেড পার্সনকে একজন জিজ্ঞেস করেছিলেন, অ্যাকচুয়ালি প্রার্থনা, হাত জোর করে যে আমরা প্রে করি ঠাকুরের কাছে, প্রে করা ধ্যান করার মধ্যে তফাৎটা কি? তিনি খুব সুন্দর অ্যান্সার দিয়েছিলেন যে প্রে করছি, ঠাকুরের কাছে বলছি, ধরো আমার একটা কিছু দরকার, আমি প্রে করছি, ঠাকুরের কাছে বলছি, এবার তুমি জানো না যে তোমার উল্টো দিক থেকে উত্তর আসছে নাকি আসছে না। যদি সমস্ত কিছু সোর্স বলি, সেটা ধ্যান হোক, যোগ হোক, তন্ত্র হোক, সে এনিথিং, যত আলটিমেট নলেজ আছে সে সমস্ত কিছু সোর্স আমরা শিবকেই ধরি, যাকে আমরা আদিযোগী বলে থাকি। ধ্যানে বসা মানে কি মন্ত্র জপ করা? ধ্যানে বসা মানে মন্ত্র জপ করা নয়, যেটা একদম প্রথমে বললাম, যে ধ্যানে বসা মানে অ্যাকচুয়ালি এই মন্ত্র বললাম, আমার হাড়ের ব্যথা কমে গেল, আমার কোনো অসুখ কমে গেল। বাট মন্ত্র অ্যাকচুয়ালি কখনো ফিজিক্যাল বডিতে কাজই করে না। গায়ত্রী মন্ত্র এমন একটা মন্ত্র যেটা তোমার সমস্ত রকম প্রবলেম সলভ করতে পারে। এখনকার দিনে কম্পিটিশান হয়, শিব ভার্সেস বিষ্ণু, আবার অনেকে বিষ্ণুর সঙ্গে কৃষ্ণকে আলাদা করেন, আবার কৃষ্ণ ভার্সেস শিব, আবার শিব ভার্সেস শক্তি, কৃষ্ণ ভার্সেস কালী, এই ওই সেই। এটা কেন হয়? নলেজের অভাবে। ভর যে জিনিসটা আমরা বলি, মানে একজন নর্মাল হিউম্যান বিইংয়ের এই পঞ্চতত্ত্বের শরীরের মধ্যে দেবতার যে এনার্জি, সেই এনার্জিটা ডাইরেক্ট প্রবেশ, তো সেটাকে আমরা পাতি বাংলা ভাষায় ভর বলি। তো এটা একটা কাইন্ড অফ সমাধি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই মন্ত্রের ফলে কি হয়? এটা যদি কোনো সময় ভুল কেউ চান্ট করে, তার ফলেও কি হয়? দেখো, প্রথম কথা হলো যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যে মন্ত্রটা আমরা দেখি, ওটা অ্যাকচুয়াল মন্ত্র। আমরা যখন পডকাস্ট শুরু করি, তখন দেবমাল্যস্যতে আমরা একটা পডকাস্ট করেছিলাম স্পিরিচুয়ালিটি, তন্ত্র অ্যান্ড ইয়োগা নিয়ে। আজকের পডকাস্টটা একটু আলাদা। আজকের পডকাস্টে আছে স্পিরিচুয়ালিটি, তন্ত্র আছে, বাট ধ্যান। আমাদের লাইফে ধ্যান বা মেডিটেশন কতটা ইম্পর্টেন্ট, কীভাবে আপনি আপনার যে কোনো সমস্যা মেডিটেশন দিয়ে বা মেডিটেশনের মাধ্যমে সেই অ্যান্সারগুলো খুঁজে পাবেন, সেই বিষয়ই আজকে জানতে পারবেন। আজকের পডকাস্টে একটু অন্যরকম, তাই আমি বলবো যে একটু পেশেন্স নিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। দেবমাল্য কর্মকার অন ইউটিএস। দেবমাল্য, কেমন আছো? এই আছি, ভালোই আছি মোটামুটি, অনেক দিন বাদে। অনেক দিন মানে লাস্ট টাইম হচ্ছে কালী পুজোর আগের দিন আমরা শ্যুট করেছিলাম। সেটা হয়তো বেরিয়েছিল এবছর কি আগের বছরই বেরিয়েছিল, মেবি আগের বছরই বেরিয়েছিল, ডিসেম্বরে। তখন তোমার বাড়িতে গিয়ে আমরা করেছিলাম। এখন একদম নতুন ভিআইপি সেটআপ হয়ে গেছে, এখন আমরা একদম এসিতে বসে রয়েছি। ও চিল ব্যাপার একদম। কেমন লাগছে তোমার? অবশ্যই খুব ভালো লাগছে, কারণ যখন আমরা শুরু করেছিলাম আর তারপরে এখন এত কিছু চেঞ্জেস হয়েছে, তোমরা এত গ্রো করেছো, তো অবভিয়াসলি খুব ভালো লাগছে। এবং আগের পডকাস্টটাও যেটা নিয়ে হয়েছিল, সেখানেও মানুষের রেসপন্স ভালো ছিল, তো অবভিয়াসলি লোকের কাছে পৌঁছালে তো ভালো লাগবেই। আমরা আগের পডকাস্টে অনেকটা তন্ত্র বেস করে কথা বলেছিলাম, আশা করছি তোমার মনে আছে। যোগ তন্ত্র সব মিশিয়ে একটা কথা বলেছিলাম। এই পডকাস্টটা মানে দেখো, কথা হচ্ছে যখন তন্ত্রের কথা উঠে আসবে, স্পিরিচুয়ালিটির কথা উঠে আসবে অবশ্যই, কিন্তু অনেকটা ধ্যান কেন্দ্রিক আমরা করি, ওটা আমার মনে হয় বেটার হবে। ধ্যানের ফলে মানে স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল কথা লোকে শোনে, কিন্তু স্পিরিচুয়ালিটির মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ধ্যান, যেটা অর্ধেক কেউ হয়তো জানেই না। তো এই ধ্যান নিয়ে বা মেডিটেশন যাই বলো, সেটা নিয়ে আমরা কথা বলি। আমি সিম্পল পাতি ভাষায় একটা প্রশ্ন করছি, যেটা হয়তো কমন। ধ্যান কি? হ্যাঁ, এটা একদম যেটা তুমি বললে, যে ধ্যান একটা আধ্যাত্মিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাট হ্যাঁ, ধ্যান কি সেটা যদি বলতে হয়, আমিও আগে সেই সিম্পলভাবেই বলছি। তো বেসিক্যালি এখন তো খুব চল হয়ে গেছে কথাটা, যে মেডিটেশন, কারণ আমরা আগে ইংলিশ আমাদের যেটা হয় আর কি, যেটা আমরা আগের পডকাস্টে আলোচনা করেছি, যতক্ষণ বাইরের স্ট্যাম্প না পড়ছে ততক্ষণ আমরা আমাদের কালচারকে রেসপেক্ট করি না। এখন মেডিটেশন ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে গেছে, যেটাকে আমরা ধ্যান বলি। আমাদের প্রপার সনাতন কালচার যেটাকে আমরা ধ্যান বলি। ধ্যান অর্থাৎ যে কোনো একটা জিনিসের মধ্যে কন্টিনিউয়াস ফোকাস রেখে যাওয়া।
বাট এই ধ্যানেরও অ্যাকচুয়ালি বেসিক 3টে প্রকারভেদ রয়েছে। যদি পতঞ্জলি যোগসূত্র আমরা দেখি, ধারণা আসে, ধ্যান আসে, তারপরে সমাধি আসে। তো সেখান থেকে আমরা এখন ধ্যানের পর্যায়টায় রয়েছি। মানে বেসিক্যালি যদি আমরা কোনো জিনিসের উপর কন্টিনিউয়াস একটা ফোকাস রাখতে পারি, তাহলে সেটাকেই ধ্যান বলে। এবার সেটা যা খুশি হতে পারে। তুমি পড়াশোনায় রয়েছো, তুমি ধরো পড়াশোনায় ফোকাস রাখছো, সেটা তোমার পড়াশোনার প্রতি ধ্যান। কেউ সুন্দর গান করছে, মানে তার গানের প্রতি ভালো ফোকাস রয়েছে, সেটা তার গানের প্রতি ধ্যান। তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ধ্যান আলাদা আলাদাভাবে ম্যাটার করে। আচ্ছা, তুমি যেটা বললে 3টে স্টেপ, হ্যাঁ, যেটা আমরা ধ্যান নিয়ে এখন আলোচনা করছি, সমাধি নিয়ে একদম শেষে সমাধি সমাধি আমরা করে দেবো বিষয়টা। যাই হোক, স্পিরিচুয়ালিটিতে ধ্যানের গুরুত্বটা কোথায়? কারণ একটা হয় যে মানুষ নর্মালি ধ্যান করছে, একটা সকালবেলা উঠে সেই যেটা নর্মালি মানুষ করে, যেটা তোমার ব্যায়ামের পর একটু ধ্যান করলো তারপর উঠে গেল, কিন্তু স্পিরিচুয়ালিটিতে এর গুরুত্ব কোথায়? আর সায়েন্টিফিক কোনো রিজন আছে এর পেছনে? একদম সায়েন্টিফিক জিনিসটা নিয়ে আমরা এর পরে কথা বলবো, তুমি একটুখানি আমাকে মনে করিয়ে দিও। বাট হ্যাঁ, স্পিরিচুয়াল দিকটাই আমরা বলছি যে অ্যাকচুয়ালি যদি আধ্যাত্মিকতার দিকে দেখি যে ধ্যানের গুরুত্ব কোথায়, আধ্যাত্মিকতায় শুধুমাত্রই ধ্যানের গুরুত্ব রয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বাকি সব আমরা আরও মানে ওটা এক্সটার্নাল জিনিসপত্র করছি জাস্ট ধ্যানটাকে ইমপ্রুভ করার জন্য। তো বেসিক্যালি ধ্যানটাই আলটিমেট জিনিস। ব্যাপারটা কি, আধ্যাত্মিকতায় আমরা তখনই এগোতে পারবো যখন আমাদের মাইন্ড একদম শান্ত হয়ে যাবে। যতক্ষণ না মাইন্ড শান্ত হচ্ছে, যতক্ষণ মাইন্ড ভিতর থেকে বকবক করে যাচ্ছে যেটাকে আমরা বলি, ততক্ষণ আমরা আলটিমেটটার প্রতি ফোকাস করতে পারবো না। তো সেই মাইন্ডটাকে শান্ত করার জন্য ধ্যান দরকার। এক তো হয় যে আমরা নর্মাল, যেটা তুমি বললে যে লোকে এমনি নর্মাল ব্রিদিং এক্সারসাইজ করে, সেটা অবশ্যই একটা ধ্যান। বাট প্রকৃত অর্থে ধ্যান মানে হলো মাথায় কোনো চিন্তা না আনা। এবার এই যে মাথায় কোনো চিন্তা না আনা, এই পর্যায়টায় পৌঁছানোর জন্যই সমস্ত প্র্যাকটিস। সে তুমি পুজো পাঠ বলো, মন্ত্র চ্যান্টিং বলো, সমস্ত প্রসেস ওই একটা জায়গাতেই গিয়ে পৌঁছায় যে যখন তোমার মাথা পুরোপুরি শূন্য হয়ে যাবে, মাথায় কোনো চিন্তা থাকবে না। আর যখন তোমার মাথা পুরোপুরি শূন্য হয়ে যাবে, মানে তুমি এই ওয়ার্ল্ড থেকে সুইচ অফ হয়ে গেলে, তখন তোমার জন্য অন্য ওয়ার্ল্ডটা ওপেন হবে। তো একটা আমার খুব সুন্দর কথা মনে পড়ছে, একজন এনলাইটেড পার্সনকে একজন জিজ্ঞেস করেছিলেন যে অ্যাকচুয়ালি প্রার্থনা মানে মানে হাত জোর করে যে আমরা প্রে করি ঠাকুরের কাছে, প্রে করা ধ্যান করার মধ্যে তফাৎটা কী? এটা একটা খুব কমন কোশ্চেন, যে আমি তো নমস্কার করছি, তাহলে ধ্যানটা আলাদা করে কী গুরুত্ব আনতে পারে? তো তিনি, যিনি এনলাইটেড পার্সন ছিলেন, আমি নাম নিচ্ছি না এখন, তো তিনি খুব সুন্দর অ্যান্সার দিয়েছিলেন যে প্রে করছি মানে আমি ঠাকুরের কাছে বলছি, ধরো আমার একটা কিছু দরকার, আমি প্রে করছি, ঠাকুরের কাছে বলছি যে আমার এই জিনিসটা চাই বা আমার এই প্রবলেমটাকে সলভ করে দাও, সেটা একটা জিনিস হচ্ছে। এবার তুমি জানো না যে তোমার উল্টো দিক থেকে উত্তর আসছে নাকি আসছে না, কারণ তুমি কন্টিনিউয়াসলি বকবক করছো বা মাইন্ডের মধ্যে তোমার একটা থট আসছে যে ঠাকুর আমার এই প্রবলেমটা ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও, আমাকে পরীক্ষায় পাস করিয়ে দাও, আমার বিয়ে করিয়ে দাও, যা খুশি প্রবলেম আমরা প্রে করে বলছি। সেটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। বাট যখন তুমি ধ্যান করছো, তুমিও চুপ হয়ে যাচ্ছ, আর যখন তুমি চুপ হচ্ছ তখন তুমি বুঝতে পারছো যে উল্টো দিক থেকে, অর্থাৎ ইউনিভার্সের তরফ থেকে কী অ্যান্সার আসছে। তো সেটা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। এইটা হচ্ছে ধ্যানের গুরুত্ব। আচ্ছা, আর সায়েন্টিফিক গুরুত্ব হলো, দেখো টোটালি ব্রিদিং হচ্ছে আমাদের হোল বডি, হোল কসমোসের একটা মানে পুরো মিস্ট্রি। এই ব্রিদিংয়ের মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। যেমন মহাদেবের ক্ষেত্রে শিব স্বরাধ্যায় বলে একটা বই রয়েছে, একটা শাস্ত্র রয়েছে, যেখানে মহাদেব শুধুমাত্র মা পার্বতীকে নিঃশ্বাস প্রশ্বাসের গুরুত্ব বোঝাচ্ছেন, এবং তিনি বোঝাচ্ছেন যে একটা নিঃশ্বাস প্রশ্বাস কী করে আমাদের সিচুয়েশনকে ঠিক করে দেয়। এটা হয়তো আমরা এর আগের পডকাস্টে টাচ করেছিলাম যে ডান নাক চললে একটা আলাদা সিচুয়েশান বোঝায়, বা নাক বললে আলাদা সিচুয়েশান বোঝায়, এবং এই সেম জিনিস ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধেও ইউজ করেছিলেন, সুয়ারা শাস্ত্রে যেটাকে আমরা বলি। তো এটা একটা আলাদা, এটা নিয়ে একটা আলাদা পডকাস্ট অবধি হতে পারে। বাট মূল জিনিসপত্র একটাই, যে যখন তুমি সায়েন্টিফিক্যালি জিনিসটা দেখছো, যখন তুমি ডিপ ব্রিদিং করছো না, তোমার ব্রেনের মধ্যে এনাফ পরিমাণে অক্সিজেন প্রডিউস হচ্ছে। যখন অক্সিজেন প্রডিউস হচ্ছে, ব্লাড সার্কুলেশন বেটার হচ্ছে, ব্লাড সার্কুলেশন বেটার হলে কোষগুলো ভালো করে আর কি বলবো পুষ্টি পাচ্ছে, নিউরনগুলো ব্রেনের ঠিকঠাক কাজ করছে, তো অটোমেটিক্যালি ব্রেনের যে রেডিয়েশনগুলো সেগুলো কন্ট্রোলে আসছে, গামা ওয়েভ বলো বা জাই ওয়েভ বলো, সেগুলো কন্ট্রোলে আসছে। এবং এগুলোর প্রচুর সায়েন্টিফিক এক্সপিরিয়েন্স হয়েছে, যে একটা ধ্যান করা মানুষের মাথার মধ্যে বিভিন্ন যন্ত্র লাগিয়ে দেখা হয়েছে যে তার বডির, তার মেন্টাল যে স্টেটটা, তার যেই ওয়েভটা, সেই ওয়েভটার সঙ্গে একটা নর্মাল মানুষের ওয়েভের কতটা তফাৎ। এবং সেখানে দেখা যাচ্ছে যারা ধ্যান করছেন তারা অপেক্ষাকৃত অনেক বেশি শান্ত থাকছে, তাদের ইন্টালেকচুয়াল পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। উল্টো দিক থেকে যারা ধ্যান করছে না, রেগুলার ইনভলভমেন্ট নেই যাদের,
তারা ধরো একটু বেশি স্ট্রেসে থাকছে, বেশি অ্যাংজাইটিতে থাকছে, এইগুলো চলে আসছে। এগুলো একদম সায়েন্টিফিক্যাল দিক থেকে বললাম আমি, যদি আরও ডিপে যাওয়া যায় সেটা ধীরে ধীরে হবে। কখন ধ্যান শুরু করা উচিত একটা মানুষের? মানে যদি তুমি বাচ্চার ক্ষেত্রে বলো তাহলে যখন তার জ্ঞান আসবে তখন থেকেই শুরু করে দেওয়া উচিত। বাট আমাদের তো এগুলো ছোটোবেলায় কেউ শেখায়নি, কারণ আমাদের মা বাবাদেরও কেউ শেখায়নি। কারণ এই যে আলটিমেট যে নলেজটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে গেছে, এটা কিন্তু আবার একটা পুনরায় আসছে। জেনারেলি কী হতো, তুমি যদি আগেকার দিনে গুরুকুলে দেখতে প্রাচীন ভারতে, তখন দেখতে ছোটোবেলার থেকে এসব ধ্যান, প্রাণায়াম, বেদ অধ্যয়ন, মন্ত্রপাঠ এগুলো শেখানো হতো। বাট এগুলো তো আমাদের এখন হয় না। ছোটোবেলার থেকে এখন ব্যাগ নিয়ে একটা ভারী বোঝা নিয়ে চলে যাও স্কুলে, খুব ভালো কথা, ওই নলেজটা আমাদের দরকার। কিন্তু তার সঙ্গে এই যে মডার্ন ওয়ার্ল্ডে আমরা ডিল করব, কি করে ডিল করব, চারিদিকে এত অ্যাংজাইটি, এত স্ট্রেস, মেন্টাল হেলথের এই অবস্থা, কে সামলাবে? আমাদের নিজেদের ব্রেনকে আপগ্রেড করতে হবে, সেটা একমাত্র ধ্যানই করতে পারে। তো যখন একটা বাচ্চার বোধ বুদ্ধি হয়ে যাবে আফটার 5-6 ইয়ার্স, সে ব্রিদিং এক্সারসাইজ করতে পারে, কারণ সে ধ্যানটা তখনও বুঝবে না। আর যখন কেউ আরও একটু বড়ো হয়ে যাবে, 13-14 বছর বয়স, তখন থেকেই ধ্যান শুরু করে দেওয়া উচিত, এবং সমস্ত এজের মানুষের করা উচিত। আমি যে কোনো ছবিতে দেখি ভগবান শিব সবসময় ধ্যানের, মানে ছবিতে যেটা ধ্যানের পোজে, আমি যদি নর্মাল ভাষায় বলি যে ধ্যানের পোজে থাকে, তো তার মানে কি ইন্ডিকেট করছে, মানে স্বয়ং শিবই কি ইন্ডিকেট করছে যে ধ্যান করো? একদমই তাই। যদি সমস্ত কিছু সোর্স বলি, সেটা ধ্যান হোক, যোগ হোক, তন্ত্র হোক, সে এনিথিং, যত আলটিমেট নলেজ আছে, সে সমস্ত কিছু সোর্স আমরা শিবকেই ধরি, যাকে আমরা আদিযোগী বলে থাকি। যোগের আমাদের ওয়ার্ল্ডে আদিযোগী বলে থাকি যাকে আমরা। তো তিনি আমাদের সমস্ত কিছু শিখিয়েছেন, এবং তিনি ধ্যানও করতে শিখিয়েছেন। এবং শিব কেন, তুমি দেখো না, ধ্যানটা এতটাই, তুমি যত আমাদের কালচারে যত যোগীরা রয়েছেন দেখবে তাদের প্রত্যেকে একটা ধ্যানমগ্ন পোশ্চার থাকে। সেটা স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব হোক, স্বামী বিবেকানন্দ হোক, তুমি লোকনাথ বাবাকে দেখবে তিনিও ধ্যান পোশ্চারে বসে রয়েছেন। এবার তুমি বলবে আমি তো ভগবান শ্রীকৃষ্ণকে কখনো ধ্যান পোশ্চারে কোনো ছবি দেখিনি, বাট তিনি যখন দাঁড়িয়ে রয়েছেন না, তুমি তার চোখ দেখলেও বুঝতে পারবে তিনি তার চোখ কমপ্লিটলি খুলে নেই, মানে তিনিও কন্টিনিউয়াসলি একটা ধ্যানের প্রসেসে থাকেন। তার মাইন্ড ভিতর থেকে স্টেবল, তাই জন্যই তিনি ভগবান। তো প্রত্যেকে তুমি দেখো, যত আমাদের মুনি ঋষিরা রয়েছেন প্রত্যেকে দেখবে ধ্যান পোশ্চারে বসে রয়েছে। তার মানে এটা বোঝাচ্ছে যে আমাদের আলটিমেট সোর্স, আলটিমেট নলেজটা ওই ধ্যান থেকেই আসবে। এই যে এত মন্ত্র, এত জিনিসপত্র আসছে, কোত্থেকে আসছে? যে কোনো মন্ত্রের একজন ঋষি থাকেন, ঠিক আছে? ঋষিরা ধ্যানে থাকেন, গভীর ধ্যানে থাকেন, এবং সেইখান থেকে তারা একটা মন্ত্র পান বা আবিষ্কার করেন বা ক্রিয়েট করেন, বা কোনো দৈবিক শক্তির দ্বারা তাদেরকে মন্ত্রটা প্রদান করা হয়। তারপর সেই ঋষিদের কাছ থেকে আমরা সেই মন্ত্রটা পেয়ে থাকি। তো তুমি মন্ত্র পেলেও সেই ধ্যান থেকেই পাবে। তো সমস্ত নলেজ ওই ধ্যান থেকেই আসবে, বেসিক্যালি হচ্ছে এইটা। এবং সবাই আমাদের প্রাচীন ভারতে সবাই, সমস্ত দেবদেবী থেকে শুরু করে সবাই ইন্ডিকেট করছেন যে ধ্যানে বসো। ধ্যানে বসা মানে কি মন্ত্র জপ করা? কারণ তুমি মন্ত্রের কথা বললে যে মন্ত্র আসছে, তোর জন্য আমার মাথায় এই প্রশ্নটা এলো। ধ্যানে বসা মানে মন্ত্র জপ করা নয়, যেটা একদম প্রথমে বললাম যে ধ্যানে বসা মানে অ্যাকচুয়ালি মাইন্ড পুরো ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? বাট সেটা টেকনিক্যালি আমাদের দ্বারা এই মুহূর্তে পসিবল নয়, বাট আমরা জিনিসটাকে প্র্যাকটিস করতে পারি। বাট ধ্যানের বিভিন্ন ভাগ আমরা বানিয়েছি, যে ওই যে মাইন্ডটাকে জিরো থটে নিয়ে যেতে হবে, শূন্য চেতনায় নিয়ে যেতে হবে। ওইখানে যাওয়ার আগে আমরা কীভাবে যেতে পারি সেটা নিয়ে আমরা বিভিন্ন টেকনিক বানিয়েছি, এবং সেই টেকনিকের মধ্যে মন্ত্র মেডিটেশনটাও একটা টেকনিক। আচ্ছা, ঠিক আছে? মানে মন্ত্র ধ্যানটাকেও আমরা একরকমের ধ্যান বলতে পারি। বাট কী হবে, যখন একটা কেউ কন্টিনিউয়াসলি মন্ত্র চ্যান করতে থাকবে না, ধরো কেউ একটা মন্ত্র রেগুলার 108 বার চ্যান্টিং করছে বা 1008 বার চ্যান্টিং করছে, কেউ যদি মন দিয়ে চ্যান্টিং করে, সে একসময় বুঝতে পারবে তার মাইন্ডে থট আসা বন্ধ হয়ে গেছে। তো ওই যে কন্টিনিউ মন্ত্রটা চ্যান করছি, সেটা ফার্স্টে কী করছে, সেটা আমার মাইন্ডটাকে একটা পয়েন্টে নিয়ে আসছে। ধরো তোমার মাইন্ডে প্রচুর চিন্তা ছিল, আমার মাইন্ডে প্রচুর চিন্তা, আমি ওম নমঃ শিবায় চ্যান করতে বসলাম। এবার আমার মনটা কিন্তু শুধুমাত্র ওম নমঃ শিবায়তেই থাকছে। এবার এই সেম জিনিস ধরো আমি 1008 বার জব করছি, মানে আধ ঘন্টা 40 মিনিট ধরে জব করছি, তখন আমার মনটা ওই ওম নমঃ শিবায় থেকে একদম জিরো থটে চলে যাবে। তখন আমি মন্ত্রটার সঙ্গে কন্টিনিউয়াসলি কানেক্টেড হয়ে যাচ্ছি। মানে তখন মানে যেটা তুমি আলটিমেটলি বললে যে মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। চেতনা, হ্যাঁ, তো মাইন্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। মানে মন্ত্রের উদ্দেশ্যই ওইটা, যে তোমাকে ওই শূন্য চেতনাটা অবধি নিয়ে যাওয়া। আর মন্ত্রের ফলে যেটা বলে যে চারিপাশের অরাটাও মানে বৃদ্ধি পায়, প্লাস একটা পজিটিভিটি ছড়ায়, তো সেটাও আশা মানে সেটাও হয়।
একদমই। কারণ মন্ত্র কি হয়, একটা মানে আমরা যেটা শিখেছি, আমরা যেটা জানি, আমি সেটাই বলছি, এবং আমি কিছু কিছু ক্ষেত্রে এটা ফিলও করেছি। মন্ত্র, এটা আমাদের সিনিয়রদের কথা, আমাদের যিনি ট্রেনিং দেন তাদের কথা, যে মন্ত্র কিন্তু কখনো, আমরা ফার্স্ট এটা ভাবতাম মন্ত্র হয়তো ফিজিক্যাল বডিতে কাজ করে। এই মন্ত্র বললাম, আমার হাড়ের ব্যথা কমে গেল, আমার কোনো অসুখ কমে গেল। বাট মন্ত্র অ্যাকচুয়ালি কখনো ফিজিক্যাল বডিতে কাজই করে না। কারোর কোনো রোগ কমতেই পারে মন্ত্র চ্যান্টিংয়ের জন্য, বাট সেটা ফিজিক্যাল বডিতে কাজ করে না, সেটা সাবস্ট্রাল বডি বা স্থূল শরীরে কাজ করে, বা যেটাকে আমরা আমাদের অ্যাস্ট্রাল বডি বলি, যেটাকে আমরা কনশাসনেস বলি, সেই কনশাসনেসের লেভেলে গিয়ে মন্ত্র কাজ করে। এবার তুমি তাহলে বলতে পারো কনশাসনেসের লেভেলে গিয়ে যদি মন্ত্র কাজ করে, তাহলে সেটা আমার শারীরিক যে অক্ষমতা বা শারীরিক যে বিভিন্ন প্রবলেম, সেটা কী করে কমাচ্ছে কী করে? হ্যাঁ, কারণ আমাদের ফিজিক্যাল বডিতে এই পঞ্চতত্ত্বের পঞ্চমহাভূতের বডির মধ্যে যেই রোগী আসছে না কেন, সেটা আমাদের স্থূল শরীর বা অ্যাস্ট্রাল শরীরের জন্য আসছে, কর্মার জন্য আসছে। যখন আমরা প্রিভিয়াস লাইফে কোনো কর্মা করছি এবং এই লাইফে আবার বার্থ নিচ্ছি, তখন আমাদের স্থূল শরীরটা সেই কর্মার জন্য এখন যে আমাদের রোগ হচ্ছে সেই রোগের সঙ্গে লিঙ্ক থাকে। যে কোনো রোগ হোক, আমার ফিনান্সিয়াল প্রবলেম হোক, যাই কিছুই হোক না কেন, সেটা আমার পাস্ট লাইফ কর্মার সঙ্গে লিঙ্ক থাকে। তো বুঝতেই পারছো, সেটা তার মানে ডাইরেক্টলি আমার স্থূল শরীর বা অ্যাস্ট্রাল বডির সঙ্গে লিঙ্ক। এবার মন্ত্রা কী করছে, মন্ত্রা যেহেতু অবভিয়াসলি আমাদের ঋষিরা প্রচণ্ড সায়েন্টিফিক্যালি জিনিসটাকে ডিজাইন করেছিলেন, ভাইব্রেশনটাকে, অ্যাকচুয়ালি সমস্ত জিনিস হলো ভাইব্রেশন আর এনার্জির কম্বিনেশন। তো মন্ত্রার মধ্যে এমন কিছু সার্টেন ভাইব্রেশন থাকছে, যেটা তুমি চ্যান্ট করার সঙ্গে সঙ্গে সেটা তোমার অ্যাস্ট্রাল বডিতে গিয়ে এফেক্ট করছে, এবং তোমার আগের জন্মের যে কর্মাগুলো ছিল, সেই কর্মাগুলো ধীরে ধীরে কাটতে আরম্ভ করছে। বুঝতে পারছো? মন্ত্র দিয়ে কাটা যাচ্ছে কর্মা, অবভিয়াসলি কাটা যায়। কারণ সেটা কেন হয় সেটা আমি পরে তোমাকে বলছি। এবার মন্ত্র চ্যান্টিং করছো, তোমার পাস্ট লাইফ কর্মা কাটছে। যখন তোমার পাস্ট লাইফ কর্মা কাটছে, এবার তোমার পাস্ট লাইফ কর্মার জন্য যে রোগগুলো হয়েছিল, সেই রোগগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারলে ব্যাপারটা? মানে ওটা ফিজিক্যাল বডিতে কাজ করছে না, মন্ত্র অ্যাস্ট্রাল বডিতে কাজ করছে। এবার কেন হয়? হ্যাঁ, এবার কেন হয়? কারণ আমরা না মন্ত্রকে খুব নেগলেক্ট করি। আমরা অনেকে ভাবে একটা মন্ত্রই তো, কী করবে? ঠিক আছে, একটা মন্ত্র, একটা সাউন্ড, একটা ভাইব্রেশন, বাট একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, মন্ত্র আলাদা কিছু না, মন্ত্র স্বয়ং দেবতা বা স্বয়ং দেবী। মানে যখন আমি কোনো মন্ত্র উচ্চারণ করছি, আমি জাস্ট কয়েকটা ওয়ার্ডের কম্বিনেশন উচ্চারণ করছি না, আমি যার মন্ত্র উচ্চারণ করছি, আমি তার মানে সেই ডেইটিকে, সেই এনার্জি ফোর্সকে আমার লাইফে ইনভাইট করছি। তো আমরা মন্ত্র চ্যান করি আর দেবতাকে খুঁজি, তো যে মন্ত্র চ্যান করছি দেবতা আসছে না কেন, এটা আমাদের মাইন্ডে জাস্ট একটা ইলিউশন। কারণ মন্ত্রটাই দেবতা। আমি ওম নমঃ শিবায় বলছি, মানে আমি জাস্ট একটা মন্ত্র চ্যান করছি না, আমি শিবকে আমার লাইফে ইনভাইট করছি। এইটা মানুষ ভুলে যায়। তো যখন তুমি কোনো হায়ার এনার্জিকে তোমার লাইফে ইনভাইট করছো, তখন তো তিনি এসে তোমার, অবভিয়াসলি তোমার যদি ইন্টেনশন ভালো হয়, ভালো ইন্টেনশনের জন্য তুমি যখন ডাকছো, তখন তিনি তোমার কর্মাগুলোকে, নেগেটিভ কর্মাগুলোকে অবভিয়াসলি ডিজলভ করবেন ধীরে ধীরে। তো এইভাবেই মন্ত্র কাজ করে। মানে এটা আরও হয়েছে আমার মনে হয়, যেটা টিভিতে দেখায়, যে মন্ত্রপাঠ করছে, ভগবানের দেবতার আবির্ভাব হয়ে গেল সামনে, সে কিছু বর দিয়ে দিল। তো সেই কারণেই হয়তো এখন ওই মিসকনসেপশনটা আছে, যে টিভিতে যেটা দেখি আমরা তো সেটাই জানি যে আচ্ছা এরকম তাহলে পুরোনো যুগে হতো। আদৌ তো সেটা পুরোপুরি একটা জিনিস, মানে মিসকনসেপশন মানে কি, যে সবাই একটা জিনিস ভেবে না, আমি মন্ত্র চ্যান করবো, কোনো দেবদেবী আমার সামনে চলে আসবেন, সেটা অবশ্যই হবে। বাট সেটা আমাদের মতো, মানে সেটার জন্য আমাদের আরও বেশি প্র্যাকটিস দরকার, এটা হচ্ছে ব্যাপার। সেই লেভেলটায় যাওয়া দরকার। বাট তার আগে অবধি কোনো দেবদেবী আমাদের সামনে আসছেন না, মানে তাই বলে এই নয় যে তিনি আমাদের কোনোভাবে হেল্প করছেন না। তারা সবসময় আমাদের হেল্প করারই চেষ্টা করছেন। এবার সেটা আমাদের ওপর নির্ভর করছে এগেইন, যে আমরা কতটা ধ্যানমগ্ন হয়ে রয়েছি, যে আমরা তিনি যে আমাদের সিগন্যালটা দেওয়ার চেষ্টা করছেন সেটা কি আমরা বুঝতে পারছি নাকি পারছি না। দ্যাটস ইট। দেখো, খুব সিম্পল ব্যাপার। ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি কন্টিনিউয়াসলি কথা বলছি তোমার সঙ্গে। এবার আমি ধরো তুমি কিছু আমাকে বলতে চাইছো, ঠিক আছে, আর আমি বকবক করে যাচ্ছি, আমি কি তোমার কথা শুনতে পারবো? না, পারবো না, কারণ আমি নিজেকে নিয়ে ব্যস্ত। ঠিক সেম হচ্ছে মন্ত্র চ্যান্টিংয়ের ক্ষেত্রে। যখন তুমি কন্টিনিউয়াসলি মন্ত্র চ্যান্টিং বলছো কেন, প্রে করার ক্ষেত্রে সেম হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যে যখন তুমি প্রে করছো তখন তুমি কন্টিনিউয়াসলি তোমার ইষ্টকে বলে যাচ্ছ এটা করো, এটা করো, এটা করো। বাট তুমি একবারও শান্ত হয়ে বসে সেটা শোনার চেষ্টা করো, যে আমি যাকে বলছি তিনি অ্যাকচুয়ালি আমাকে কী বলার চেষ্টা করছেন, তিনি আমার মাইন্ডে কোন থটটা আনছেন, যে আমার লাইফে কি করা উচিত আর কি করা উচিত নয়। এইটা হচ্ছে ধ্যান, যে আমি শোনার চেষ্টা করি। সবথেকে বেস্ট ধ্যান হলো যে আমি শুনবো, আমি ভাববো না, আমি শুনবো। বুঝতে পেরেছি।
আমি কিছু মন্ত্র বলি, তুমি তার উপকারিতা আমি যদি বলি সেরকম বলো, আর সেটা মানে লাইফে যেটাকে বলে যে লাইফে সেই মন্ত্র যদি আমি আনি, ইনভাইট করি, তো আমার লাইফে কী কী চেঞ্জ হতে পারে, সেটা আমি আগেও আমি কিছু ক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছি অন্যদের, আমি তোমাকেও জিজ্ঞেস করছি যেহেতু মন্ত্রের কথাটা উঠলো। একটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র এমন একটা মন্ত্র যেটা তোমার সমস্ত রকম প্রবলেম সলভ করতে পারে। ইভেন ইনফ্যাক্ট বেশিরভাগ মন্ত্রই, যেগুলো বেদ মন্ত্র বা তান্ত্রিক মন্ত্র, বেশিরভাগ মন্ত্র সেগুলো তোমার লাইফের সমস্ত অ্যাসপেক্টই সলভ করে দেয়। বাট এটা নির্ভর করছে হলো যে তুমি জিনিসটাকে অ্যাকচুয়ালি কীভাবে নিজের লাইফে চাইছো, যেটাকে আমরা এখন সায়েন্সের ভাষায় ল অফ অ্যাট্রাকশন বলি না, যে আমি কি চাইছি মন্ত্রের কাছ থেকে। কারণ আমি বললাম মন্ত্র স্বয়ং দেবতা বা দেবী, এবার আমি তার কাছে কি চাইছি, আমি কি তার কাছে মুক্তি চাইছি, আমি কি তার কাছে চাইছি আমি মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে পাস করব, আমি কি চাইছি আমি একটা ভালো চাকরি পাবো। তুমি যেটা চাও সেটাই তোমার সঙ্গে হবে, সিম্পল ব্যাপার। বাট এখানেও একটা খেলা থাকে যে মন্ত্র সবার সঙ্গে কাজ করে না। তো অনেকের কিন্তু মন্ত্রের ওপর থেকে বা স্পিরিচুয়ালিটির ওপর থেকে বিশ্বাস উঠে যায় যে আমি এই মন্ত্রটা চ্যান করছি, আমার তো এরকম হওয়ার কথা ছিল, কেন হলো না। লোকে এক্সপেকটেশন নিয়ে চ্যান করে না, তো কেন হয় না জিনিসটা। এটার সঙ্গেও সেম একই জিনিস, সেই ধ্যানেরই যোগ রয়েছে। কারণ দেখো, তুমি একটা মন্ত্র চ্যান করবে, আমি একটা মন্ত্র চ্যান করবো, অন্য কেউ একটা মন্ত্র চ্যান করবে, দাদা একটা মন্ত্র চ্যান করবে, বাট দেখবে সবার ক্ষেত্রে হয়তো সেম রেজাল্ট আসবে না, বা আমাদের কারোর ক্ষেত্রেই হয়তো কোনো রেজাল্ট আসলো না। উল্টে একটা সাধারণ ছেলে বসে মন্ত্র চ্যান করছে, সে তার লাইফে হয়তো মিরাক্লেস চেঞ্জ চলে আসলো। সেটা কেন হয়? সেটা হয় হচ্ছে যে তুমি একটা মন্ত্র কতটা ধ্যান দিয়ে চ্যান্ট করছো তার উপর নির্ভর করে। 3টে ওয়ার্ড আছে মনে রাখবে, মনসা, বাচা, কর্মণা। মনসা মানে আমি যেটা মনে ভাবছি, বাচা মানে আমি যেটা মুখ দিয়ে বলছি, আর কর্মণা মানে আমি যে কাজটা ফিজিক্যালি করছি। ঠিক আছে, এই 3টে জিনিস যখন কম্বাইন হবে তখন আমি কমপ্লিটলি একটা ফোকাস পয়েন্টে থাকবো। এইবার ধরো কেউ হনুমান চালিসা পাঠ করছে, কেউ ধরো ইউটিউব থেকে দেখেছে। প্রথম কথা, মন্ত্র ইউটিউব থেকে চ্যান করা উচিত নয়, আমি এটা ফার্স্ট অফ অল বলে দিলাম। ইনিশিয়েশন নিয়ে প্রপার গুরুর আন্ডারই চ্যান করা উচিত। বাট আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, কেউ ধরো কোনো মন্ত্র চ্যান করছে, হনুমান চালিসা চ্যান করছে, 40 দিন কি 41 দিনের একটা পিরিয়ড থাকে, চাকরির জন্য ধরো চ্যান করছে। তার ধরো হলো না, তার মন্ত্রের উপর থেকে বিশ্বাস উঠে গেল। বাট হলো না আর হওয়া, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো, আমি সবাইকে সিম্পল কথা বলি যে ভাই তুমি ফোকাস তো জিনিসটায়, মানে তুমি যে একটা মন্ত্র চ্যান করছো, তুমি আমাকে বলো, ঠিক আছে, তোমাকে আমি ডাইরেক্ট বলছি, ধরো তুমি আজকে একটা ওম নমঃ শিবায় মন্ত্র চ্যান করছো, তুমি 108 বার মন্ত্রটা চ্যান করো, এবং তুমি খেয়াল করো ওই 108 বার মন্ত্রটা চ্যান করার মাঝখানে তোমার মাথায় আর কত থটস আসছে। তুমি দেখো তোমার মাথা শান্তই নেই। হয়েছে আমার সাথে, সবার সাথে হয়। তার মানে কি আমাদের মাথা অ্যাকচুয়ালি শান্ত থাকছেই না, আমরা মন্ত্রটার প্রতি ধ্যানই দিতে পারছি না। আমরা যখন মন্ত্রটার প্রতি ধ্যান দিতে পারছি না, তো মন্ত্রটা যত ফাস্ট কাজ করার তত ফাস্ট কাজ করবেই না। আমি যদি মন্ত্রটা 100% ধ্যান দিয়ে রাখতে পারি, অর্থাৎ আমি 108 বার একটা মন্ত্রে চ্যান্ট করব এবং আমার ফোকাস 108 বারই শুধুমাত্র ওই মন্ত্রে থাকবে, আমার মাথায় অন্য কোনো চিন্তা, অন্য কোনো থট আসবে না, তাহলে সেই মন্ত্রটা আমার কাছে ম্যাজিকের মতো কাজ করবে। কিন্তু আমরা সেটা করতে পারি না। ধরো বাড়িতে মায়েরা দেখবে সন্ধ্যাবেলায় পাঁচালি পড়েন বা বিভিন্ন পুজো আর্চা করেন, যাই করেন না কেন, বা আমরা করি, যেটা আমরা 100% ফোকাস দিতে পারি না। আর যে কোনো কাজে যদি আমরা 100% ফোকাস না দিই, সেটা সাকসেসফুল হবে না। আর যদি অ্যালবার্ট আইনস্টাইনও যদি সায়েন্সে 100% ফোকাস না দিতেন, তিনি করতে পারতেন না ওটা। একজন গায়ক যদি 100% গানে ফোকাস না দেয়, তিনি ওই সুরই আনতে পারবেন না। ঠিক সেম আধ্যাত্মিকতার ক্ষেত্রেও তাই, মন্ত্রের ক্ষেত্রেও তাই, তুমি ওটার প্রতি 100% ফোকাস দেবে, তাহলেই ওটা কাজ করবে। আর তোমার মন ডিস্ট্র্যাক্ট হচ্ছে মানে ওটা কাজ করছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে মন্ত্রের কথা বললে যে চ্যান্ট করা, অনেকে মন্ত্র মানে ধ্যানে বসে আর মন্ত্রটা হয়তো কোনো বক্স বা কিছুতে চালিয়ে দিল, মোবাইলে চালিয়ে দিল, দিয়ে শোনে। এটার মধ্যে পার্থক্য কি হয়? পার্থক্য বলতে দেখো, প্রথম কথা হলো নিজের মুখে বা নিজের মাইন্ডে চ্যান্ট করার মধ্যে তো একটা আলাদা আর কি গুরুত্ব রয়েছে, কারণ তুমি সেটা নিজে করছো, তুমি নিজের কর্মাকে ডিজলভ করছো, তো এর থেকে বেটার কিছু হয় না। বাট তুমি যখন মাইকে জিনিসটা চালিয়ে দিচ্ছ বা স্পিকারে চালিয়ে দিচ্ছ, সেটা কাইন্ড অফ তুমি থার্ড পার্টি অ্যাপ যেরকম হয় না, তুমি সেরকম ধরো তুমি থার্ড পার্টি টেকনিক ইউজ করছো। সেটা ইনিশিয়াল লেভেলে তোমার মাইন্ডকে শান্ত করার জন্য হতে পারে। ধরো তুমি ঘর অন্ধকার করে বা ঘর জিরো লাইট করে তুমি ধ্যান পোশ্চারে বসলে, চোখ বন্ধ করে, এবং তুমি সুন্দর করে একটা হালকা
কিছু তোমার মন পছন্দের মন্ত্র চালিয়ে দিলে, সেটা তোমার মাইন্ডকে শান্ত করবে এবং সেটা তোমাকে একটা লেভেল অবধি কাজও করবে, অসুবিধা কিছু হবে না। বাট যখন তোমার আপগ্রেডেশন দরকার হবে, নিজের আপগ্রেডেশন স্পিরিচুয়াল, তখন তোমাকে সেটাকে নিজেকেই চ্যান্ট করতে হবে। এবং চ্যান্টিংয়েরও 3টে প্রসেস থাকে, যেটাকে বলা হয় সবথেকে বেসিক চ্যান্টিং, যেটা সবাই করে, সেটা হলো নিজের মুখে মুখে চ্যান্ট করা, অর্থাৎ তুমি ডাইরেক্ট মুখে ভাইব্রেশনটা ক্রিয়েট করে চ্যান্ট করছো। এটা হচ্ছে একদম বেসিক লেভেল। যে বেসিক থেকে একটু অ্যাডভান্সে যায় সে মন্ত্রটা চ্যান্ট করবে, বাট সাউন্ড হবে না, জাস্ট এরকম মুখ বোলাবে। ধরো ওম নমঃ শিবায়, আমি এটা বললাম ওম নমঃ শিবায়, আমি সেটা জাস্ট মুখে বোলাবো, গেল। এটা সেকেন্ড লেভেল গেল। থার্ড লেভেল, যখন কারোর কনসিয়াসনেস আর একটু ডেভেলপ হয়, সে সেম মন্ত্রটা জাস্ট মাইন্ডে চ্যান্ট করবে, অর্থাৎ তার মুখ বন্ধ থাকবে, সমস্ত অর্গানস বন্ধ থাকবে, সে মনে মনে জাস্ট চ্যান্ট করবে, মানে ওটা তার কমপ্লিটলি মাইন্ডে হবে। ওটা হচ্ছে আলটিমেট। ওই পর্যায়টা যেতে গেলে আমাদের প্রচুর প্র্যাকটিস দরকার, ওই জন্য আমরা ফার্স্টে মুখে মুখে বলে ওটাকে চ্যান করি। ওটা হচ্ছে ধ্যানের পর্যায়ে চলে যাওয়া, যে তখন আমার মাইন্ডেই মন্ত্রটাকে আমি চ্যান করতে পারছি। প্রথম যদি তুমি এটা করতে যাও, কী হবে, তুমি মাইন্ডে মন্ত্রটা চ্যান করতে যাবে, কিন্তু তোমার আরও বেশি ডিস্ট্রাকশন হবে, আরও বেশি থটস আসবে। তখন মনে হবে আমার যেটা হয়েছিল যে কাউন্ট করছি, হ্যাঁ, 108 বার কাউন্ট করছে। বাট যখন তুমি মন্ত্র চ্যান করতে করে ধ্যানের মধ্যে ঢুকে যাবে না, তখন তোমার কোনো কাউন্টডাউন মাথায় থাকবে না, তুমি কতক্ষণ ধরে বসে আছো মাথায় থাকবে না, তুমি কি চ্যান করছো না করছো ওটা তোমার কাছে অটোমেটিকলি প্লে হবে এবং তোমার মন একদম শান্ত হয়ে যাবে। ওটা হচ্ছে আলটিমেট স্তরের মন্ত্র চ্যান্টিং। আচ্ছা, মন্ত্র চ্যান্টিংয়ের ক্ষেত্রে একটা বিষয় আমি শুনেছিলাম, সেটা হচ্ছে যে রাত্রিবেলা নাকি কিছু মন্ত্র আছে যেগুলো চ্যান্টিং করতে নেই। এবার এটা মন্ত্র টু মন্ত্র ভ্যারি করে, ঠিক আছে, মানে তুমি কী ধরনের মন্ত্র চ্যান্টিং করছো সেটা তার উপর নির্ভর করে। কিছু মন্ত্র রয়েছে যেটা রাত 12টার পরে চ্যান্টিং করে, তার আলাদা কাজ। কিছু মন্ত্র রয়েছে ভোরবেলা, দুপুর 12টা এবং সন্ধ্যাবেলা, এই 3টের সময় চ্যান্টিং করা হয়। তো সেই মন্ত্রটার যে নেচার, মন্ত্রের নেচার মানে আমি আবারও বলছি, তুমি যাকে ইনভোক করছো, যে দেবী বা দেবতাকে ইনভোক করছো, তার যেরকম নেচার সেই অনুযায়ী সেটা টাইম ডিফার করে। এরকম কোনো ব্যাপার নয় যে তুমি এই সময় করতে পারো, ওরকম সময় করতে পারো না। তোমাকে তোমার গুরু যেরকম নির্দেশ দেবে মন্ত্রটা চ্যান করার, তোমাকে সেই টাইমেই করতে হবে। আর এটার ক্ষেত্রেও কি ওই সংকল্প করার কোনো ব্যাপার থাকে? সংকল্পের ব্যাপার সমস্ত কিছুতেই থাকে। যদি তোমাকে একটা জিনিসকে পাওয়ারফুল করে তুলতে হয়, রেজাল্ট ওরিয়েন্টেড করে তুলতে হয়, তাহলে তোমার সংকল্প লাগবে। দেখো, সংকল্প বেসিক্যালি কিছু না, তুমি তোমার মাইন্ডকে একটা জিনিসের জন্য স্টেবল করে দিচ্ছ, ডিসিপ্লিন করে দিচ্ছ। আর যখন তুমি কোনো একটা জিনিসে ডিসিপ্লিন আনো, তাহলে মানে সেটা তোমাকে একটা দিনের শেষে গিয়ে রেজাল্ট দেবেই। ডিসিপ্লিন ছাড়া তো কেউ কোনো এক্সামও ক্র্যাক করতে পারবে না, সিম্পল ব্যাপার, কিছুই ক্র্যাক করতে পারবে না ডিসিপ্লিন ছাড়া। তো মন্ত্রের ক্ষেত্রেও তাই, তুমি সংকল্প নিচ্ছ, সাপোজ যে আমি 41 দিন মন্ত্রটা চ্যান্টিং করব, আমার এই রেজাল্ট চাই এবং আমি তার জন্য এই জিনিস করব। সাপোজ আমি বলবো আমি 41 দিন রোজ ভোর 3টের সময় উঠেই চ্যান্টিং করবো, এটা আমার সংকল্প। তার মানে কি আমি আমার মাইন্ডকে ডেডিকেটেড করে তুলছি, ফোকাস করে তুলছি, তো অটোমেটিক্যালি ওটা কাজ করবে। আচ্ছা, আর সংকল্প নেয় কিভাবে? সেটা তুমি দেখো, আমার ক্ষেত্রে আমি আলাদাভাবে নিতে পারি, তোমার ক্ষেত্রে তোমাকে যেরকমভাবে বলবে নিতে পারো। মানে এটা কি গুরুর আদেশই লাগে? এরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি নিজের থেকে শুধুমাত্র ধ্যান করতে বসো, যেটা প্রত্যেকের করা উচিত আমি বলবো, ধ্যান যদি নিজের থেকে ধ্যান করতে বসো, তাহলে তুমি নিজের থেকে তোমার মাইন্ডে কোনো চ্যালেঞ্জ নিতে পারো। তোমার উইকনেস যেটা তোমার উইকনেস, তুমি সেটাকে সংকল্পে রাখবে। ধরো তোমার খুব অ্যাঙ্গার ইস্যু রয়েছে, তুমি ধরো 21 দিনের একটা সংকল্প নিলে যে আমি 21 দিন বা সকাল 7টার সময় উঠে আধ ঘন্টা ধ্যান করব, কিন্তু আমি 21 দিন কারোর ওপর রাখবো না, যাই সিচুয়েশন হয়ে যাক আমি রাগারাগি করবো না। কেউ ধরো সিগারেট খায়, সে বললো আমি 21 দিন সিগারেট ছোবো না, আমি এখানে ধ্যান করব। তো এরকমভাবে তুমি অল্প অল্প করে নিজের ব্রেনকে ট্রেন করতে পারো, যাতে তোমার ব্রেনটা আরও ইভলভ হয় এবং আরও কারণ ফিউচার যে স্টেপগুলো আসবে সেই স্টেপগুলো তো আরও কঠিন। তখন তোমার 21 দিনে এই দিনে কিচ্ছু হবে না, আধ ঘন্টা বসে কিচ্ছু হবে না। তখন তোমাকে মোটামুটি ধরো 2-3 ঘন্টা তুমি ধ্যানে বসে থাকলে যদি অভ্যেস হয়ে যায়, ঠিক আছে, আরও বড় বড় সংকল্প, তখন কি করবে? তখন তো সেটার জন্য তো মাইন্ডকে ট্রেনিং দিতে হবে। মন্ত্র নিয়ে আমরা ডিসকাশন করছি যখন, যেটা খুবই আসে মন্ত্রের মধ্যে, যেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এর ফলে কি হয়, মানে এই মন্ত্রের ফলে কি হয়, আর এটা যদি কোনো সময় ভুল কেউ চ্যান্ট করে তার ফলেও কি হয়? দেখো, প্রথম কথা হলো যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যে মন্ত্রটা আমরা দেখি ওটা অ্যাকচুয়াল মন্ত্র পুরোপুরি নয়, বাট ওটা অবভিয়াসলি মেন মন্ত্রের মধ্যেই পড়ে। বাট যদি কেউ গুরুর কাছ থেকে দীক্ষা নেয়, মহামৃত্যুঞ্জয়ের আগে এবং পরে
মানে শেষে 2-3টে করে বীজ অক্ষর বসে, তাহলে সেই মন্ত্রটা আরও এফেক্টিভ হয়ে ওঠে। এটা একটা জিনিস গেল। দ্বিতীয়ত, জেনারেলি যদি কেউ মহামৃত্যুঞ্জয় চ্যান্টিং করে, আমি স্টিল আবারও বলবো ইনিশিয়েশন নিয়ে চ্যান্টিং করা উচিত। নেগেটিভ এফেক্ট এখানে খুব একটা কিছু পড়ে বলে আমার মনে হয় না, যদিও আমার মনে হয় হয়তো কিছু যায় আসে না, আরও অনেক অ্যাডভান্স মানুষজন রয়েছেন, তাদের কথা বেটার শোনা উচিত। না, অনেকে বলে যে একটু মানে অনেকের ফিজিক্যালি প্রবলেম চলে আসে বা এরকম কিছু। আমি আবারও বলছি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন একটা মন্ত্র যেটা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে যে কোনো মন্ত্রই, সেটা তোমাকে ডাইরেক্ট ফিজিক্যালি হার্ম করবে না, সেটা কিন্তু তোমার ওই অ্যাস্ট্রাল লেভেলে গিয়েই যা কাজ করার করবে, এবং সেটার লেভেলটা হচ্ছে ফিজিক্যাল লেভেলে পড়ে। বাট জেনারেলি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ক্ষেত্রে কী হয়, আমরা দেখি যে এটা মহাদেবের উদ্দেশ্যে সমর্পণ করেছিলেন ঋষি মার্কাণ্ডে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো অনেকেই কী ভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়লে আমি অমর হয়ে যাব, অনেকের মধ্যে এই মিসকনসেপশনে থাকে যে আমি অমর হয়ে যাব বা কখনো আমাকে মৃত্যু ছুতেই পারবে না, যেহেতু মৃত্যুঞ্জয় বলা হয়েছে। বাট তুমি যদি বেসিক্যালি মৃত্যুর কনসেপ্ট একবার বুঝে যাও যে মৃত্যু মানে কখনো এন্ড নয়, মৃত্যু মানে একটা স্টার্ট, ঠিক আছে? তো ডেথ কোনো এন্ডিং নয়। যদি ডেথ কোনো এন্ডিং নাই হয়, আমি তাহলে সেটাকে কেন ভয় পাবো? তার মানে যখন আমি মরে যাচ্ছি, আমার একটা নতুন কিছু শুরু হচ্ছে, আমার যে এই এখনকার ফিজিক্যাল কর্ম অনুযায়ী পরে একটা নতুন কিছু শুরু হবে ডেথের পর। তার মানে ডেথ নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। তাহলে মহামৃত্যুঞ্জয় কেন জিনিসটা বলা হয়েছে? কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কাজই ওইটা যে আমাদেরকে মৃত্যু ভয়ের ওপরে নিয়ে যায়। এমন নয় যে সেটা আমাদেরকে অমর করে দিচ্ছে, সেটা আমাদের মধ্যে থেকে যে মৃত্যু ভয়টা সেটাকেই কাটিয়ে দিচ্ছে। মানে তুমি যখন দিনের পর দিন মহামৃত্যুঞ্জয় চ্যান্টিং করছো, 108 বার হোক বা রোজ 1008 বার করে চ্যান্টিং করছো, তখন তোমার ব্রেন এরকমভাবে ডেভেলপ হবে যে তুমি আলটিমেট রিয়ালিটিটা বুঝতে পারবে, এবং তুমি বুঝতে পারবে যে আমি যে এইখানে এই মুহূর্তে রয়েছি এটা তো জাস্ট একটা ইলিউশন। আমি এখন আছি, 10 বছর বাদে 50 বছর বাদে চলে যাবো, তাতে কী হয়েছে? ওটা তো একটা ইলিউশন। বাট আমার যে সোর্সটা সেটা তো আজীবন থেকে যাবে, সেটা তো অবিনশ্বর, সেটা তো অমর, সেটা তো এমনিতেই অমর। তার মানে আমার ডেথের আর কোনো ভয়ই থাকবে না। এটাই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কাজ। বুঝতে পেরেছি। এবার মন্ত্র নিয়ে আসি, যে তুমি একটা কথা বলছিলে, সেটা হচ্ছে মন্ত্র, যেটা আমি যদি মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রের কথাই বলি, যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা বললে তারপর শেষে একটা কথা বললে যে শেষের দিকে একটা কিছু শব্দ আছে বীজ মন্ত্র। এই মন্ত্র আর বীজ মন্ত্রের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, মন্ত্র আর বীজ মন্ত্রের মধ্যে পার্থক্য হলো বীজের মধ্যেই মানে মিনিংটা লুকিয়ে রয়েছে। বীজ মানে কি? একটা গাছ হওয়ার আগের যে পজিশানটা, একটা বীজ, সেই বীজটাকে তুমি মাটিতে পুঁতলে, জল দিলে, ভালো করে লালন পালন করলে, সেটা ধীরে ধীরে চারা বেরোলো, চারা বেরোতে বেরোতে সেটা ধীরে ধীরে বড় হলো, আরও বড় হলো, বিরাট বড় একটা গাছ হলো, তার প্রচুর ডালপালা বেরোলো, সেই গাছের থেকে ফল বেরোলো, সেই ফল বহু মানুষ খাচ্ছে এবং উপকার পাচ্ছে। বীজমন্ত্রের কাজ হলো সেম। ওই জন্য বীজমন্ত্র আমি বারবার বললাম যে কেন গুরুর কাছ থেকে নেওয়া উচিত। গুরু যখন তোমাকে বীজমন্ত্র দিচ্ছেন, তার মানে তিনি তোমার মধ্যে একটা বীজ রোপণ করে দিলেন, ঠিক আছে? তো সেই জন্য এটাকে বীজমন্ত্র বলা হয়। তার মানে যখন তুমি এটাকে চ্যান্ট করছো, গুরু যে বীজটা তোমার মধ্যে দিয়েছেন, সেই বীজটা এবার ধীরে ধীরে তোমার মধ্যে গ্রো করছে। তুমি যখন রেগুলার ওটাকে চ্যান্ট করছো, তুমি ইভলভ হচ্ছ। একসময় তুমি ইভলভ হতে হতে চেতনার আরও ভালো স্তরে যাচ্ছ, আরও ভালো স্তরে যাচ্ছ, আত্মজ্ঞানের দিকে ধরো আমরা এগিয়ে যাচ্ছি যদি আমরা ঠিকঠাক প্র্যাকটিস করি। তো এরকম করে আমরা নিজেদের উপকার করতে পারবো, প্লাস আমাদের আশেপাশের যদি মানুষজন যারা থাকে তাদেরকেও আমরা বিভিন্নভাবে হেল্প করতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো যে লাইফে কোনো প্রবলেমে পড়েছে, তোরাও এই জিনিসটা ফলো কর, যাই করছিস না কেন একটু মেডিটেশন কর, একটুখানি ধ্যান কর, একটুখানি চ্যান্টিং কর, একটু আধ্যাত্মিকতায় যায়। তো বেসিক্যালি গুরু আমার মধ্যে যে বীজটা দিয়েছিলেন, সেই বীজটাই আমার মধ্যে বড় হচ্ছে এবং সেই বীজটা আমার সাথে সাথে বাকিদেরকেও হেল্প করছে। এটাই হচ্ছে বীজ মন্ত্র, যেটা খুব তাড়াতাড়ি কাজ করে। বেসিক্যালি হচ্ছে এটাই ব্যাপার। আচ্ছা, আমরা যেটা আলোচনা করলাম একটু আগে, সেটা হলো মহাদেব ধ্যানের পজিশানে আমি যদি বলি, যে আমরা ছবিতে দেখেছি বসে রয়েছে, সেই নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু স্বয়ং মহাদেব কি স্পেসিফিক কোনো ধ্যানের কথা বলেছেন, বা শ্রীকৃষ্ণ কি উনিও কি স্পেসিফিক কোনো ধ্যানের কথা বলেছেন? আচ্ছা, এটা একটা খুব ভালো প্রশ্ন। আমরা এটাতে দুটোতে ইন্ডিভিজুয়ালি আসবো, কারণ শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা ভগবদ্গীতা থেকে রেফারেন্স নেব, এবং মহাদেবের ক্ষেত্রে তো আস্ত একটা শাস্ত্রই রয়েছে, একটা না দুটো রয়েছে। তো প্রথম কথা হলো, আমি বলবো যারা ধ্যান শুরু করতে চায় তাদের মোস্ট ইম্পর্টেন্টলি একটা বই আগে পড়া উচিত, যেটাকে আমরা শিবসূত্র বলি। শিবসূত্র মহাদেবের নিজের মুখ থেকে নির্গত সূত্র, ঠিক আছে? শিবসূত্র অনলাইনে প্রচুর বইপত্র পাওয়া যায়, কিনে পড়তে পারেন। সেখানে মহাদেব আলটিমেট কনসাসনেস সম্বন্ধে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন।
মহাদেব স্বয়ং তার নিজের স্বপ্নাদেশ থেকে তৈরি হয়েছে ওই বইটা। আচ্ছা, আর মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা বই যেটাকে আমরা বলি হচ্ছে বিজ্ঞান ভৈরবতন্ত্র, যেটা আমরা আগেও টাচ করে বেরিয়ে গিয়েছিলাম যখন আমরা আগের পডকাস্টে করছিলাম। তো সেখানে মহাদেব 112খানা মেডিটেশন টেকনিক বলছেন, একটা দুটো না, 112খানা ধ্যানের টেকনিক বলছেন। এবং এই যে টেকনিকগুলো, এগুলো কিন্তু সবার শেষে আসে। মানে ধরো কেউ পুজো পাঠ করছে, মন্ত্র উচ্চারণ করছে, সমস্ত কিছু করছে, সমস্ত কিছু ধীরে ধীরে বেরোচ্ছে, এবং সবার শেষে যখন কোনো প্রসেস পড়ে থাকে সেটা হলো ধ্যান। ঠিক আছে, মানে এর আগে মহাদেব আরও তন্ত্রের অনেক জিনিসপত্র বলেছেন, বাট বিজ্ঞান ভৈরবতন্ত্র তখন আসছে, মহাদেব তখন দিচ্ছেন যখন মহাদেব বলছেন যে এবার তোমার মধ্যে আর কোনো লোভ বেছে নেই, কোনো ইগো বেছে নেই, কোনো চাওয়া পাওয়া বেছে নেই, এবার তুমি সত্যি করে আলটিমেটটাকে জানতে চাও, তখন তোমার জন্য বিজ্ঞান ভৈরবতন্ত্র আমি দিলাম। তখন তিনি মাতাকে, স্বয়ং মা পার্বতীকে 112খানা টেকনিক বলছেন। সেইখানে 112খানা টেকনিক রয়েছেন, যার মধ্যে একটা মেডিটেশন বা একটা ধ্যান সবথেকে ইম্পর্টেন্ট ধ্যান। আবারও বলছি, আমি আগেও বলা হয়েছিল যে সোহাম মেডিটেশন, যে নিঃশ্বাস নিতে নিতে যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি মনে মনে বলছি সো, আর নিঃশ্বাস ছাড়ছি মনে মনে ভাবছি হাম। এছাড়াও আরও প্রচুর কুণ্ডলিনী মেডিটেশন কী করে এবং চক্র মেডিটেশন কী করে, এই সমস্ত জিনিস মহাদেব বিজ্ঞান ভৈরবতন্ত্রের 112খানা টেকনিকের মধ্যেই বলেছেন। বাট আমি সবাইকে বলবো, এখন পডকাস্টের যুগে এই কুণ্ডলিনী চক্র এগুলো এখন খুব পপুলার হয়ে গেছে, ইভেন আমরাও এটা নিয়ে আলোচনা করেছিলাম, বাট এটা নিয়ে আলোচনা অবধি থাকাই শ্রেয়, খুব বেশি এর ডেপথে যাওয়ার দরকার নেই, কারণ এগুলো নিয়ে আমরা যত ভাববো মাইন্ডে ইলিউশন আর হ্যালুসিনেশন তৈরি হবে, তো আমরা তত ওই আসল জায়গাটার দিকে পৌঁছাতে পারবো না। এগুলো ছেড়ে জাস্ট সিম্পলি ধ্যানে বসবো, সোহাম চ্যান্ট করবো, বা কিছু চ্যান্ট না করে জাস্ট ফোকাস রাখবো, দ্যাটস এনাফ। মাইন্ডকে আমরা শান্ত রাখার চেষ্টা করব। বাকি পদ্ধতি তো মহাদেব অনেক বলেছেন, বাট এটাই বেস্ট। এবার তারপরে মহর্ষি পতঞ্জলির, যদি আরও কেউ ভালো সুন্দর বই পড়তে চায় ধ্যান সম্বন্ধে, মহর্ষি পতঞ্জলির যোগসূত্র রয়েছেন, গীতা পাবলিকেশনের একটা পাতলা মোটা বইও রয়েছে, বাট যদি কেউ বেসিকটা আনতে চায় 25 টাকা কি 30 টাকা দাম নেয় বইটা, সবাই পেতে পারে। তো ওখানে মহর্ষি পতঞ্জলি স্বয়ং নাগা কমিউনিটি থেকে বিলং করেন। নাগা কমিউনিটি কিন্তু একটা আলাদা ডাইমেনশন, ঠিক আছে, আলাদা ডাইমেনশনের এন্টিটি বলা হয় তাদেরকে। তো স্বয়ং মহর্ষি পতঞ্জলিতে কিন্তু মানুষ ছিলেন না, তাকে নাগ বলা হয়, তারা আলাদা প্রাণী থেকে বিলং করতেন। ঠিক আছে, তো তিনি আমাদের পতঞ্জলি যোগসূত্রে এরকম আরও ধ্যানের বর্ণনা করেছেন যে আমাদের বডিতে কোন কোন পার্টে যদি আমরা ধ্যান বসাতে পারি তাহলে সেটা কীরকমভাবে এফেক্ট ফেলে। ধরো কেউ নিজের বডি সম্বন্ধে জানতে চায় যে তার বডিতে কোথায় রোগ রয়েছে এক্স্যাক্টলি, তো মহর্ষি পতঞ্জলি যোগসূত্রে বলছেন যে যদি কেউ কন্টিনিউয়াসলি তার নাভি পয়েন্টের মধ্যে ফোকাস রাখতে পারে, এবং ফোকাস মানে যে সে ফোকাস না, যে ফোকাস আমরা একদম প্রথমে বলছিলাম যে মাথায় অন্য কিচ্ছু থাকবে না, জাস্ট নাভিতে ফোকাস থাকবে, যদি কেউ সেটা করে রাখতে পারে কন্টিনিউয়াস, তাহলে একসময় একটা মানুষের মধ্যে সেই চেতনা চলে আসবে, সে বুঝতে পারবে যে তার বডির কোথায় এনার্জির কমতি রয়েছে বা কোথায় বডিতে শরীর খারাপ বা এরকম কিছু রয়েছে, নাভি পয়েন্ট। ঠিক তেমনই যদি কেউ বুকের মাঝখানে ফোকাস রাখতে পারে মহর্ষি পতঞ্জলি সূত্র অনুযায়ী, তো একটা মানুষের হার্ট ওপেন হওয়া শুরু করবে। মানে মানুষের মধ্যে এত জেলাসি থাকে না, একে ভাল লাগে না, তাকে ভাল লাগে না, সবার প্রতি একটা হিংসা, এই জিনিসগুলো ধীরে ধীরে কমতে আরম্ভ করবে। ঠিক তেমনই যদি কেউ কপালের মাঝখানে ফোকাস নিতে আরম্ভ করে, ঠিক তেমনই মানে যদি প্রপারলি করতে পারে তাহলে তার সিদ্ধ পুরুষদের দর্শন হয়। ঠিক আছে, এই লেভেল অবধিও যেতে পারে ধ্যান, এবং এগুলো মহাদেব যদিও আগেই বলে দিয়েছেন। তো এই লেভেল অবধি ধ্যানের আর কি এরকম প্রচুর পয়েন্ট রয়েছে আমাদের বডিতে, যেগুলোর প্রতি আমরা ফোকাস করলে একটা বেনিফিট হতে পারে। এরকম প্রচুর পয়েন্ট রয়েছে, 72,000 নাড়ি রয়েছে বডিতে, গোনা যাবে না। আর হ্যাঁ, আর যদি শ্রীকৃষ্ণের আমরা আলোচনায় আসি, কারণ শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কী হয়, মহাদেবের ক্ষেত্রে আমরা অনেকে জানি যে ধ্যানের কথা বলছেন, মহর্ষি পতঞ্জলির ক্ষেত্রে জানেন যে ধ্যান এবং যোগের কথা বলছেন, বাট মোস্ট মিসইন্টারপ্রিটেড হন হচ্ছেন শ্রীকৃষ্ণ। কারণ তার নাম যখন আসে, গীতাতে যখন তার নাম নেওয়া হয়, সমস্ত যখন তার 4খানা যোগ বোঝানো হয়, জ্ঞান ভক্তি আরও যা যা রয়েছে সমস্ত যোগ বোঝানো হয়, আমি খুব কমই দেখেছি যে কেউ ওখানে ধ্যানের কথা বলছেন, শুধুমাত্র ভক্তি ভক্তি ভক্তি। বাট যদি তুমি অ্যাকর্ডিং টু যোগ শাস্ত্র দেখো না, ভক্তি হচ্ছে সবথেকে আলটিমেট এবং সবথেকে কঠিন। মানে আমরা ভক্তিকে যতটা সহজ ভাবি ওটা ততটা সহজ নয়। নিজেকে কমপ্লিটলি ডিভাইনের কাছে স্যারেন্ডার না করলে ভক্তি আসে না। আর ডিভাইনের কাছে স্যারেন্ডার আমি কমপ্লিটলি তখনই করতে পারবো যখন আমার মধ্যে সেই নলেজটা আসবে যে আমি স্পেশাল কেউ নই, ইভেন আমি বা তুমিও আলাদা কেউ নই, আমি তুমি গাছপালা কেউ আলাদা কেউ নই, সবটার স্রোত একটাই, আমরা সবাই এক।
তখনই একমাত্র সেই ভক্তির আলটিমেট লেভেলটা আসবে। আর না হলে এখনকার দিনে কি হয়, এখনকার দিনে কম্পিটিশন হয়, শিব শ্রেষ্ঠ, শিব ভার্সেস বিষ্ণু, আবার অনেকে বিষ্ণুর সঙ্গে কৃষ্ণকে আলাদা করেন, আবার কৃষ্ণ ভার্সেস শিব, আবার শিব ভার্সেস শক্তি, কৃষ্ণ ভার্সেস কালী, এই ওই সেই। এটা কেন হয়? নলেজের অভাবে। তাই জন্য জ্ঞানযোগ, কৃষ্ণের জ্ঞানযোগ স্কিপ করে যদি কেউ ভক্তিযোগে যায়, আলটিমেটলি এটাই হয়। তো সমস্ত যোগই আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে লাইফে, তাহলে আলটিমেটলি অটোমেটিক্যালি ভক্তি চলে আসবে। এবার আমি বলি যে কৃষ্ণ কোথায় আর কি ধ্যানের কথা বলছেন। কৃষ্ণ দুটো জায়গায় ধ্যানের কথা বলছেন অর্জুনকে। যখন অর্জুনের মাইন্ড একদমই শান্ত হচ্ছে না যুদ্ধের আগে, তখন কৃষ্ণ একটা ধ্যানের কথা বলছেন যে নাকের পয়েন্টে ফোকাস নিয়ে রাখতে, অর্থাৎ পা গুটিয়ে বসতে এবং নাকের পয়েন্টে ফোকাস নিয়ে রাখতে, যেটাকে আমরা আগোচরী মুদ্রা বলি, যোগের ভাষায় আগোচরী মুদ্রা বলা হয়। অর্থাৎ ধরো তুমি একদম সোজা হয়ে বসবে, ধ্যান পোস্টার যেরকম ওপেন, হাত ওপেন রেখে এরকমভাবে বসলে, থাইয়ের ওপর, স্পাইনাল কর্ড স্ট্রেট, সব স্ট্রেট, চোখ স্ট্রেট থাকবে তোমার, এবং তোমার এই যে চোখ বেসিক্যালি টেরা হওয়া বলে না, যেটাকে আমরা টেরা হওয়া বলি, তো ওটাই তুমি ধরে নাও। তোমার ফোকাস থাকবে, তুমি দুটো মণিকে এই নাকের মাথায় নিয়ে যাবে জাস্ট এরকমভাবে, এবং নিয়ে এসে তুমি কন্টিনিউয়াসলি বসে থাকবে। তোমাকে আমার কথায় বিশ্বাস করতে হবে না, তোমাকে শ্রীকৃষ্ণের কথাতেও বিশ্বাস করতে হবে না। যার মাইন্ড অশান্ত সে জাস্ট 1 থেকে 2 মিনিট এখানে বসুক। যারাই পডকাস্টটা দেখছে, যাদের মনে হয় মাইন্ড অশান্ত, তারা নোট ডাউন করে রাখুক, পডকাস্টের শেষে বসুক 1 থেকে 2 মিনিট। এটাকে আগোচরী মুদ্রা বলে, এবং সেটা স্বয়ং কৃষ্ণ সেটাকে সাজেস্ট করছেন, যেটা মহাদেব অনেক আগেই সাজেস্ট করে দিয়েছিলেন। অবভিয়াসলি করে দেখুক, অটোমেটিক্যালি তোমার মাইন্ড শান্ত হবে। কনসেন্ট্রেশন তোমার এখানে চলে আসে, এবং এই জায়গাটা ডাইরেক্ট মূলাধার চক্রের সঙ্গে লিঙ্ক থাকে, যদিও আমি চক্রের পয়েন্ট এখন যেতে চাই না। তো এখানে তুমি ফোকাস, তোমার অটোমেটিক্যালি 2 মিনিটের মধ্যে তোমার মাইন্ড শান্ত হয়ে যাবে। এবং তুমি যখন রোজ এটা 5 মিনিট 10 মিনিট করে দুবেলা প্র্যাকটিস করবে না, তোমার মাইন্ডের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়তে আরম্ভ করবে, তুমি ধীরে ধীরে শান্ত হতে আরম্ভ করবে, এবং এটা খুব সেফ মেথড। তাহলে কি এটার ফলে মানুষ শর্টস ছেড়ে বড় বড় পডকাস্ট দেখবে? না না, সেরকম কোনো ব্যাপার না। সেটা যদি বড় বড় পডকাস্ট দেখে খুব ভালো, কারণ শর্টস আমাদের ফোকাস পয়েন্টকে কিন্তু খুব কমিয়ে দিচ্ছে, এটা একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট। আচ্ছা, তো শর্টস থেকে যাই হোক, আমাদের বেরিয়ে গেলাম টপিক থেকে। তো একটা অগোচরী মুদ্রার কথা বলছেন কৃষ্ণ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট মুদ্রার কথা বলছেন, যেটাকে আমরা বলি হচ্ছে সম্ভাবী মুদ্রা। সম্ভাবী মুদ্রা 1-2 মিনিট কেউ প্র্যাকটিস করতে পারে, বেশি প্র্যাকটিস করা উচিত না, বা ইনিশিয়েশন নিয়েও প্র্যাকটিস করতে পারে। সম্ভাবী মুদ্রা হলো খুব অ্যাডভান্স লেভেলের মুদ্রা। এখানে যেমন আমরা এইগুলোকে নাকের পয়েন্টে ফোকাস আনছিলাম, মণিগুলোকে, এখানে এই সেম মণিটাকে আমাদের ভুরুর মাঝখানে নিয়ে যেতে হবে। মানে আমার ফোকাসটা হবে হচ্ছে এখানে একটা ভি শেপ তৈরি হবে, এবং তোমায় কন্টিনিউয়াসলি এখানেই ফোকাস রাখতে হবে। প্রথম চোখে যন্ত্রণা করবে, জল আসবে, চোখ বন্ধ হয়ে যেতে পারে, এগুলো 2-3 দিন 4 দিনের প্র্যাকটিসের পরে ঠিক হয়ে যায়। এই সেম সম্ভাবী মুদ্রার কথা মহাদেব গীতার আগেও যোগ ধ্যানেও, মানে শিবসূত্রতেও দিয়ে দিয়েছেন। আমি কেন বলছি জিনিসগুলো, যে সবাই কিন্তু রিকমেন্ড করছে যে ধ্যান করতে। এই সম্ভাবী মুদ্রার বেনিফিট হচ্ছে আনলিমিটেড। ইভেন সম্ভাবী মুদ্রা তোমার থার্ড আইকেও অ্যাক্টিভেট করতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, মানে সম্ভাবী মুদ্রা হচ্ছে তান্ত্রিক যোগীদের মধ্যে সবথেকে বেশি পপুলার, কারণ এটা থার্ড আইকে অ্যাক্টিভ করে, ইনটিউটিভ অ্যাবিলিটিকে অ্যাক্টিভ করে। বাট এগেইন এটা আমাদের লিমিটেড থেকে প্র্যাকটিস করা উচিত। জাস্ট ধ্যানে বসে ডাইরেক্ট এরকমভাবে ফোকাস না দিয়েও জাস্ট চোখ বন্ধ করে যদি আমি এখানটা একটা হালকা ফোকাস রাখি, সেটাও খুব ভালো প্র্যাকটিস। এবং যাদের ধরো ফোকাসে ইস্যু হচ্ছে, যে অনেকে আছে ঘাড় সোজা রেখে এখানটায় ফোকাস আনতে পারছে না, তারা সোজা হয়ে বসে থেকে ঘাড়টাকে একটু হালকা উঁচু করে নেবে। যদি ঘাড়টাকে হালকা উঁচু করে নাও, অটোমেটিক্যালি ন্যাচারালি তোমার ফোকাস ঠিক 2 ভুরুর মাঝখানে চলে আসবে, এবং তুমি 5 মিনিট সেখানেই ফোকাস রেখে বসে থাকো, দেখবে তোমার মাইন্ড একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে যাদের খুব প্রবলেম হচ্ছে যোগা বলবো না, সরি, মেডিটেশন করতে, তাদের জন্য আগে আগোচরী মুদ্রা। আগেই আমি সম্ভাবী মুদ্রা বলবো না, কারণ সম্ভাবী মুদ্রা একটা অ্যাডভান্স লেভেলে গিয়ে ইউজ হয়, ঠিক আছে। আগোচরী মুদ্রা নাকের মধ্যে ফোকাস করতে বললাম, ওটা ডেফিনেটলি তোমাকে খুব ভালো কাজ করবে। এবার একটু তন্ত্রের দিকে আসি, যেটা মানুষের খুব ইন্টারেস্ট লাগে। হ্যাঁ, ইন্টারেস্ট লাগে। ধ্যানের সাথে তন্ত্রের কানেকশন কোথায়? মানে তন্ত্রে আমরা ম্যাক্সিমাম দেখি যে যজ্ঞ করে, হ্যাঁ, তারপর হচ্ছে পূজা অর্চনা, এগুলো তো করেই। ধ্যান কখন করে? আমরা দেখি সাধারণত আঘোরীরা প্রচুর ধ্যান করে, কিন্তু তান্ত্রিকরা কখন ধ্যান করে? মানে মেনলি তন্ত্রের সাথে কানেকশনটা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে
ধ্যানের সঙ্গে তন্ত্রের বলে না, ধ্যানের সঙ্গে আবারও বলছি আমি সব কিছুরই কানেকশান রয়েছে। কারণ দিনের শেষে গিয়ে যে আলটিমেট লেভেলটা আসে না, যেমন তুমি গেমে লেভেল আপ করছো না, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এই সমস্ত কিছু করতে করতে তুমি তান্ত্রিক মার্গে থাকো কি বৈদিক মার্গে থাকো কি তুমি যাগযজ্ঞ করো, যেগুলোকে আমরা কর্মকাণ্ড বলি, মানে বাইরের থেকে পুজো আর্চা হচ্ছে। ধরো তুমি বাড়িতে মূর্তি রেখে পুজো করছো, আমি বাড়িতে মূর্তি রেখে রেগুলার পুজো করছি, ধূপ ধুনো দিচ্ছি, সন্ধ্যা দিচ্ছি, সেগুলো সব বাইরের থেকে কাজ হচ্ছে। বাট যখনই তুমি লেভেল আপ করবে, যখন তুমি আধ্যাত্মিকতায় লেভেল আপ করতে যাবে, তখন সেটা তোমাকে আরও ইনার লেভেলে চলে আসতে হবে। তন্ত্রের ক্ষেত্রেও সেম। আমি যদি খুব ভুল না হই, তাহলে শুভম দা তোমাদের পডকাস্টে যখন ছিল, তো আমার মনে আছে উনি তন্ত্রের দীক্ষাক্রমের কথা বলছিলেন, ঠিক আছে, এই দীক্ষা সেই দীক্ষা, তারপর একটার পর একটা দীক্ষা আসে, ক্রমদীক্ষা, ঠিক আছে, আমি বলছি না কারণ ধাপগুলো রিপিট হয়ে গেছে। এবং তুমি যদি একটু মনে করো দেখবে উনি বলছিলেন সবার শেষে কিন্তু একটা দীক্ষা আসে রাজযোগ, যেখানে আমাদের রাজযোগের পথে যেতে হয়। অর্থাৎ সেখানে তুমি কোনো ডেটিকে অ্যাজ এ ফর্ম পুজো করবে না, তোমার সেখানে আলাদা করে তাকে আরতি করার জন্য কোনো আরতির পাত্র দরকার নেই, পুজো করার জন্য কোনো পুজোর পাত্র দরকার নেই, তুমি জাস্ট চুপচাপ বসবে এবং তোমার সমস্ত মাইন্ডে জিনিসটা হবে। ওটা হচ্ছে আলটিমেট পর্যায় তন্ত্রের, ওটা তন্ত্রের একদম আলটিমেট পর্যায়, যেখানে গিয়ে রাজযোগ দীক্ষা হয়। ওইটা মেনলি ধ্যানের মাধ্যমেই সম্ভব। ধ্যানের মাধ্যমে আলটিমেটলি ওইটাই। দেখো সমস্ত, আমি আবারও বলছি, সমস্ত ট্রেনিং আমরা মূর্তি পুজো করি, মূর্তির মধ্যে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি, কমপ্লিটলি একটা আলাদা টেকনিক থাকে সেটা। বাট ফার্স্টে আমরা কেন মূর্তি পুজো করি যদি তুমি এটা দেখো, প্রথমে কিন্তু এটা চল ছিল না, ধীরে ধীরে আসে। কারণ যখন মানুষের কনসিয়াসনেস কমতে থাকে তখন এই জিনিসটা বেশি করে হয়। কারণ তুমি যখন একটা মূর্তির দিকে তাকিয়ে থাকছো না, তোমার ফোকাসটা বেটার থাকছে, তোমার অন্যদিকে মন যাচ্ছে না বেশি। এইটা দিনের পর দিন করতে করতে 10 বছর 12 বছর ধরে যখন কেউ মূর্তি সাধনা করছেন, মায়ের সাধনা করছেন, মহাদেবের সাধনা করছেন অ্যাজ এ মূর্তি হিসাবে, তখন তার একটা ফোকাস তৈরি হচ্ছে এবং তার ব্রেন রেডি হয়ে যাচ্ছে ফর্ম থেকে ফর্মলেসের কাছে যাওয়ার জন্য। তখন তোমাকে শক্তিকে এক্সপিরিয়েন্স করার জন্য মূর্তি লাগবে না, তখন তোমাকে মাকে এক্সপিরিয়েন্স করার জন্য মূর্তি লাগবে না। তোমার পাশে একটা পাতা নড়ে পড়বে, তুমি ভাববে এটা তো শক্তির জন্যই হচ্ছে, কারণ সেই পাওয়ারটা চলে এসছে। হ্যাঁ, তুমি তখন সমস্ত কিছুর সঙ্গে এক হয়ে গেছো। একটা পাখি ডাকবে, তোমার মনে হবে এটা তো স্বয়ং শক্তি। একটা পালক উড়ে যাবে, তোমার মনে হবে এটা স্বয়ং শক্তি। তখন তুমি আলাদা নয় কোনো কিছুর সঙ্গে। একটা সুন্দর হাওয়া দিয়ে তোমার গায়ের মধ্যে লাগবে, তোমার মনে হবে এটা তো শক্তির জন্যই হচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। তখন তুমি ধ্যান মানে কি, তুমি সমস্ত কিছুর সঙ্গে এক হয়ে যাচ্ছ, দ্যাটস ইট। আমার পরে মাথায় এসেছিল যে প্রশ্নটা, সেটা তুমি অলরেডি অ্যান্সার করে দিয়েছো। সেটা হচ্ছে অনেক মানুষের দ্বারা ধ্যান হয় না, তারা কিভাবে কনসেন্ট্রেট করবে। তো এটা অলরেডি তুমি বলে দিলে যে প্রথমত আগোচরী মুদ্রা। আর তাছাড়া কোনো, আমার মনে হয় এটা সিম্পল ওয়ে, এটা একদম সিম্পল হয়। এবং তারপরে সোহাম চ্যান্টিং। সাম্বাদি মুদ্রা প্রথমেই রেকমেন্ড কাউকেই করা উচিত নয়। ইভেন আমরা যখন ক্লাস করাইও তখন 2-3 মাস ক্লাস করানোর পরে অল্প অল্প করে প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে। বাট আগোচরী মুদ্রা এবং সোহাম চ্যান্টিং বেস্ট। দেখো কি হয় বলো তো, আমরা না এটা আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শিখেছি আর কি। আমরা যত কঠিন প্রসেস আছে না, আমরা ভাবি সেটাই হয়তো সব থেকে কী বলবো এফেক্টিভ, বাট অ্যাকচুয়ালি সেটা না। যেটা সব থেকে সিম্পল প্রসেস সেটাই সব থেকে এফেক্টিভ প্রসেস। আমরা জিনিসটাকে জটিল করি কারণ আমরা রেডি নই সেই সিম্পলটাকে নেওয়ার জন্য। এরপরেও যেটা প্রশ্ন আমার ছিল সেটারও তুমি অলরেডি অ্যান্সার করে দিয়েছো, যে সেটা পুজো করা ইম্পর্টেন্ট না ধ্যান করা ইম্পর্টেন্ট, বা পুজো আর ধ্যানের মধ্যে পার্থক্য কোথায়, যেটা তুমি অলরেডি তন্ত্রের মার্গে যে কথাটা বললে সেটাই তুমি বললে যে আলটিমেট স্তরে গিয়ে ধ্যানটাই, হ্যাঁ মানে শেষমেশ ধ্যানটাই। আর ধ্যানের সাথে মন্ত্রের ব্যাপারটাও তুমি বললে যে এই বিষয়গুলো। বাট আমি একটা জিনিস বলছি, বেসিক লেভেল অবধি গিয়ে না আমাদের দুটোতেই ইনভলভ থাকা উচিত। আমরা একটা রেগুলার পূজার প্রসেস থাকলে আমাদের হ্যাবিটও তৈরি হবে, প্লাস আমরা যে ধ্যানটা করছি প্রবলেমটা কি হয়, মানুষের কনসেন্ট্রেশন পাওয়ার এতটাই কম। ধরো তুমি আজকে বাড়িতে মাকে গিয়ে বা আমাদের সিনিয়র যারা রয়েছে তাদেরকে গিয়ে বললে, এটা খুব জেনারেল, এটা কিন্তু কারোর খারাপ মনে করার কিছু নেই, আমি কথা বলছি, আমি আমার মায়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি, যারা সিনিয়র রয়েছেন ঠাকুমারা, তুমি তাদেরকে গিয়ে বলো ঠাকুর ঘরে বসে 1/2 ঘন্টা পুজো দিতে বা কীর্তন করতে বা ভজন করতে, তারা কিন্তু আরামসে করে নেবেন। 1/2 ঘন্টা কেন, 1 ঘন্টাও করে নেবেন, খুব ভালো কথা। বাট ইভেন তুমিও হয়তো করে নেবে, আমিও করে নেব। বাট যদি সেম পার্সনটাকে বলা হয় তুমি ঠাকুর ঘরে যাও, ঠাকুরের সামনে গিয়ে 1/2 ঘন্টা চুপ করে বসে থাকো,
পসিবল হবে না। 2 মিনিট পর থেকে মন উসখুস করে, 5 মিনিট পর থেকে মনে হবে উঠে যাই, তারপর মনে হবে হাত ব্যথা করছে, তারপর মনে হবে পা ব্যথা করছে, তারপর মনে হবে পিঠে শির দ্বারা টান ধরছে। এই জিনিসটা কেন হবে? তার মানে কোথাও না কোথাও গিয়ে আমরা একটা কিছু কনসেন্ট্রেশনে একটা ব্যাঘাত ঘটছে না, এটা হওয়ার তো কথা না। তো আমাদের প্রত্যেককে এটা প্র্যাকটিস করা উচিত, কারণ প্রত্যেকটা মানুষ ধ্যানের মাধ্যমে ইভলভ হতে পারে। এবং যত ধ্যান বাড়বে না, এটা লোকের একটু ফ্যাসিনেশন আসতে পারে, বাট যত ধ্যান করবে তত তার মেন্টাল এজ কম হবে। মেন্টাল এজ কম হবে, এমন কিছু হরমোন রিলিজ হয় মানে ধ্যানের কারণে, যেগুলোকে আমরা হ্যাপি হরমোন বলি, এবং সেগুলো তোমার বডিকে খুব হেলদি রাখে। এবং তোমার বডি থেকে একটা স্পেসিফিক হরমোন থাকে যেটা স্ট্রেসের কারণে রিলিজ হয়, যেটা বডিতে ইনফ্ল্যামেশনের কাজ করে। বাট তুমি যদি ধ্যান করো, মেডিটেশন করো, সেই হরমোনটা রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, তো তোমার বডিতে কখনো ইনফ্ল্যামেশন হবেই না। আর ইনফ্ল্যামেশনের কারণে খুব বড় বড় রোগ হয়। আর যত তুমি ধ্যান করবে আমার মনে হয় তত তুমি যে কোনো বিষয়ের ওপর কনসেন্ট্রেট হবে, যে কোনো রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারবে। এমন বলা যায় না যে না হবেই না, হ্যাঁ এটা তো সায়েন্সের প্রসেস, ওটাই আমি যাচ্ছি না, বাট দূরে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ডিপ্রেশন, যেটা মেইন এখনকার প্রবলেম, এটা থেকেও দূরে থাকা যায়, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যে এটা অনেকটা দূর করে। কারণ মাথা তো ক্লিয়ার, আমার তো কনসেন্ট্রেশন পাওয়ারটা সেই লেভেলের, আমি নিজে ক্লিয়ার, আমি আমার মাথাকে সেই হিসেবে ট্রেন করেছি, তাই না? তো এই সব বিষয়গুলো বেশি করে আসে। আর স্ট্রেস আমার মনে হয় না নেওয়া উচিত, যদি আসেও এই প্রসেসে অনেকটা ক্লিয়ার হওয়া যায়। এবার কমপ্লিটলি দেখো, এটাও কোনো কিছু সম্ভব না কমপ্লিটলি, কারণ এখন একটা তোমার চাকরি চলে যাবে, তুমি কালকে খবর পেয়েছো, তুমি মেডিটেশন করেছো, আর পসিবল, হ্যাঁ তোমার টেনশন হবে না, এটাও সম্ভব। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে তোমাকে আধ্যাত্মিকতাটাকে সায়েন্টিফিক্যালিও দেখতে হবে, কারণ আধ্যাত্মিকতা হচ্ছে একটা সব থেকে বড় সায়েন্স। তো তুমি যদি এটাকে সায়েন্টিফিক্যালি দেখো তাহলেই কাজ করবে। আর যেটা আমি বললাম যে ওটা হয়তো 70% তোমার কাজ করবে, হয়তো হ্যাঁ তুমি যেটা ছটফট করছো যে মানে এখন যদি আমাকে বলে যে চাকরি চলে যাবে, তখন আমি ছটফট, যদি আমি চাকরি করতাম কি করব কালকে থেকে কি হবে, ওটা না হয়ে এরকমও হতে পারে যে ঠিক আছে চলে যাচ্ছে, আমি তাহলে কালকে থেকে আবার ট্রাই করবো, আরেকটা, কারণ আমার ব্রেন তো তখন পজিটিভ, হ্যাপি হরমোন। যে আমার তখন হয়তো স্ট্রেস থাকছে, বাট ওই মেডিটেশনের জন্য আমার মধ্যে যে পাওয়ারটা এসছে, সেই পাওয়ারটা তোমাকে পজিটিভ এনার্জি দেবে। আর তুমি মেডিটেশন করছো মানে তুমি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকছো, পজিটিভ এনার্জিদের সঙ্গে কানেক্টেড থাকছো। তোমার সঙ্গে যদি একটা বাজে ঘটনা হয়েও যায়, যে ঠিক আছে আমার ঠিক হয়ে যাবে, মানে স্টিল তোমার মনে হবে যে ঠিক আছে আবার শুরু করা হবে। ওই যে একটা দম, নিজের প্রতি বিলিভ, ওটা কিন্তু তোমাকে ধ্যান দেবে। আর আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ধরো তুমি ধ্যান করছো, রোজ 8 ঘন্টা তুমি ধ্যান করছো, বা 8 ঘন্টা সকালে, 8 ঘন্টা রাতে, 8 ঘন্টা ধ্যান করছো, সেটা একটা আলাদা ব্যাপার। বাট যদি কেউ স্পিরিচুয়ালি বেনিফিট পেতে চায় এবং মাইন্ডকে কন্টিনিউয়াসলি একটা প্রসেসে ইভলভ করতে চায়, ধরো তুমি এখন পডকাস্ট করছো, বা আমি ধরো চাকরি করছি, আমি কি করে আমার মাইন্ডকে তখন একটা ধ্যানের পজিশানে রাখবো? এটার একটাই রাস্তা, সেটা হলো মাইন্ডকে 24/7 ধ্যানে রাখা। এবার তুমি বলবে তাহলে সেটা কী করে প্রসেস? প্র্যাকটিক্যালি আমাদের নর্মাল হিউম্যানের জন্য সেটা একদিনের প্রসেস পসিবল নয়, কোনো কিছু পসিবল নয়। বাট তোমাকে সেটা মাইন্ডকে ট্রেন করতে হবে। কীভাবে? ধরো যখন তুমি ধ্যানে বসছো তখন তুমি ধ্যান করছো, বাট যখন তুমি খাচ্ছ তোমায় খাওয়ার সময় ধ্যান করতে হবে। কি করে? আমি ফার্স্টে যে বলেছিলাম মানসা বাচা কর্মনা, মানে 3টে পজিশনই তোমাকে এক জায়গাতে রাখতে হবে। যখন তুমি খাচ্ছ তুমি দেখবে খাওয়ার সময় তো অন্য কোথাও মন চলে যাচ্ছে, বাট তোমাকে ট্রাই করতে হবে যখন তুমি খাচ্ছ তোমার ফোকাস শুধুমাত্র ভাতের চালটার দিকেই থাকবে, সবজিটা দিয়ে মাখিয়ে থাকছো সবজিটার দিকেই থাকবে, ডালটার দিকেই থাকবে। তুমি যখন ভাতটা মুখে নিচ্ছ তখন তোমার ফিল নিতে হবে যে সেটা তোমার গলা, তুমি ভালো করে চিবোচ্ছ। আমাদের যোগিক কালচারে অ্যাটলিস্ট যখন আমরা কোনো কিছু খাওয়ার জন্য গ্রহণ করছি অ্যাটলিস্ট 24 বার চেবানো উচিত, তাহলে ডাইজেশন ভালো হয়। এবং আরও যদি স্পিরিচুয়াল এফেক্ট হিসেবে দেখি তাহলে সেই খাবারটার প্রতি আমাদের মাইন্ডে একটা এফেক্ট চলে আসে, এবং আমরা পরবর্তীকালে গিয়ে সেই খাবারটা এবং খাবো, তখন বুঝতে পারবো যে খাবারটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো না খারাপ, আমাদের বডির জন্য ভালো না খারাপ। তো এইটা হচ্ছে খাওয়ার সময় ধ্যান। খাবারটা ভিতরে যাচ্ছে, তুমি প্রসেসটাকে দেখছো, ভালো করে অনুভব করছো যে সেটা ইসোফেগাস দিয়ে গিয়ে স্টমাকের মধ্যে নামছে। এইটা হচ্ছে খাওয়ার সময় ধ্যান। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার ফোকাস শুধুমাত্র রাস্তার মধ্যেই থাকবে, রাস্তার গাছপালার মধ্যেই থাকবে। তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমার ভাবার দরকার নেই আমার 5 বছর আগে কী হয়েছিল,
তো এইগুলো যে ছোটো ছোটোভাবে মাইন্ডকে ট্রেন করা, যে আমরা কী করে 24/7 ধ্যানে থাকতে পারি, এটাই আমাদেরকে ধীরে ধীরে আরও বেশি গ্রো করাবে ধ্যানের পথে। এই কথাটা বললে যে রাস্তার যে এক্সাম্পলটা দিলে, সেটা দিয়ে বলছি, ধরো এই জায়গাটা থেকে আমি যাচ্ছি, তুমি বলছো যে গাছপালা বা এই রাস্তার প্রতি আমার কনসেন্ট্রেশনটা থাকবে, পুরনো কিছু হয়েছে কি না সেটা আমার মেনলি কনসেন্ট্রেশনটা থাকা উচিত নয়। তো সেক্ষেত্রে আমি বলি যে আমি ধরো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আমার কিছু হ্যাপি মুমেন্ট আছে, সেটা আমি যখন 5 বছর পর বা 1 বছর পর আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি, অটোমেটিক তো মাথায় আসে করবে। তো এবার আমি যদি ওটা না ভাবি বা ডিলিট করে দিই মাথা থেকে, সেটা তো আমাদের ব্রেনে একটা এফেক্ট না। দেখো আমি আবারও বললাম, তুমি কমপ্লিটলি কোনো কিছুকে ডিলিট করতে পারবে না, বাট তুমি তোমার মাইন্ডকে, আমি ডিলিট বলছি না, বাট হ্যাপি মুমেন্টটা তো আসে। আচ্ছা এই রাস্তাটায় মনে আছে সেই এই ঘটনাটা ঘটেছিল, খুব মজা হয়েছিল, তো এটা তো আমাদের লাইফকে একটা জয় দেয়, যেটা আমি বলছি, যেটা বললে হ্যাপি হরমোনও হয়তো তখন রিলিজ করে। তো সেটা ক্ষতি নয় যে আমি ওটা মনে করছি না। বা ইমোশনটাকে কমপ্লিটলি সাপ্রেস করবে না, কারণ সাপ্রেস করছো মানে তুমি ভিতরে জমিয়ে রাখছো। বাট ধ্যানের কাজ ইমোশনটাকে জমিয়ে রাখা না, ধ্যানের কাজ হলো ইমোশনটাকে রিলিজ করে দেওয়া। তো তুমি জমিয়ে রাখবে না। তুমি যখন দেখছো কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছ, আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আমার এখানে হ্যাপি মুমেন্ট আছে, আমি জিনিসটাকে রিকল করলাম, করে আনন্দ পেলাম যে হ্যাঁ ভালো হয়েছিল, দেন আমি আবার প্রেজেন্ট মুমেন্টে চলে আসলাম। বাট আমাকে অ্যাওয়্যার থাকতে হবে যে আমার মাইন্ড কখন কোথায় যাচ্ছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ ধ্যানের মোস্ট ইম্পর্টেন্ট রুলস হলো প্রেজেন্টে থাকা, ঠিক আছে? মানে না পাস্টটা আসল, না ফিউচারটা আসল, আসল একটাই, সেটা হলো এই মুহূর্তটা, এছাড়া কোনো কিছু সত্যি নয়। তো তুমি তোমার মাইন্ড যখনই যেখানে থাক না কেন, তোমাকে জাস্ট অ্যাওয়্যার থাকতে হবে আমার মাইন্ডটা এখন এখানে যাচ্ছে, দ্যাটস ইট। তার মানে তুমি ধ্যানের পজিশনটায় রয়েছো, যে তুমি তোমার মাইন্ডকে ট্রেন করছো, ব্যাস। এটা অল্প অল্প করে করতে করতে তোমার মাইন্ড অটোমেটিকলি তোমার কন্ট্রোলে চলে আসবে। এখন তুমি মাইন্ডের কন্ট্রোলে, আমি মাইন্ডের কন্ট্রোলে, এরপরে আমরা মাইন্ডকে কন্ট্রোলে আনবো। এবার যেটা আমাদের শুরুতে কথা হলো যে আমরা শেষ করব সমাধি দিয়ে। তো সবারই একদিন সমাধি হবে, কারোর আগুনে পুড়ে, কারোর মাটির তলায় গিয়ে, আর কারো হয়তো অন্যভাবে। যাই হোক, সমাধি কি? হ্যাঁ, সমাধি কি সেটা তো আমি এখন এক্সপিরিয়েন্স করে দেখিনি, তাই বলতে পারবো না। আশা করছি আমরা সবাই একদিন এক্সপিরিয়েন্স করব, কিন্তু বলার মুহূর্তে আসবে না। হ্যাঁ, তখন বলার মুহূর্তে আসবে না। বাট হ্যাঁ, যদি বই অনুযায়ী দেখি, শাস্ত্র অনুযায়ী দেখি, যদি আমি পতঞ্জলি যোগসূত্র অনুযায়ীও বলি, দেখো বেসিক্যালি 3টে পর্যায় থাকে: ধারণা, ধ্যান, তারপর সমাধি। তো ওই জন্য আমি প্রথমে একদম বলছিলাম যে আমরা ইংলিশ ভাষায় যেটাকে বলি না যে মেডিটেশন, যে সেটা শুধুমাত্র ধ্যান হয়ে গেল, ওরকম নয়। ইংলিশ কালচার একটা ওয়ার্ড বলে দিয়ে ছেড়ে দেয়, যেমন রিলিজিয়ান, ধর্ম। বাট তুমি যদি অ্যাকচুয়াল আমাদের সনাতন কালচার অনুযায়ী দেখো, ইংলিশে রিলিজিয়ান বোঝালে একটা গোষ্ঠীকে বোঝায়, বাট আমাদের এখানে ধর্ম বোঝালে কিন্তু অ্যাকচুয়ালি একটা গোষ্ঠীকে বোঝায় না। আমাদের এখানে ধর্ম বলতে দায়িত্বকে বোঝায়। যেমন কৃষ্ণ অর্জুনকে বলছে যুদ্ধ করা তোমার ধর্ম, মানে তিনি থোড়াই বলছেন যে যুদ্ধ করা তোমার একটা গোষ্ঠী, মানে যুদ্ধ করা তোমার দায়িত্ব। বাট সে ধর্মটার নাম কিন্তু রিলিজনের জন্য পরিবর্তন হয়ে গেছে। তো মেডিটেশনটার নামও তাই হয়েছে। মেডিটেশনটাকে আমরা শর্টে বলি, বাট পর্যায় হচ্ছে 3টে: ধারণা, ধ্যান, সমাধি। ধারণা কি? ধরো কোনো একটা জিনিসের প্রতি, অবভিয়াসলি কথা শুনে বুঝতে পারছি আমরা ধারণা তৈরি করছি। ধরো এই মুহূর্তে আমার কাছে মাইকটা রয়েছে, আমি মাইকটাকে দেখে একটা ধারণা তৈরি করছি, মাইকটা এরকম 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 জিনিসপত্র, আমি ভালো করে মাইকটাকে অবজার্ভ করছি। এইবারে এই মাইন্ডটাকে আমি অবজার্ভ করছি, কিন্তু আমার মন অন্য কোথাও যাচ্ছে না, আমি আমার মনটাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি না, আমি ভালো করে মাইকটাকে দেখছি, এখানে এই সুইচটা রয়েছে, এখানে এইটা রয়েছে, আমি ভালো করে দেখছি। এইটা হচ্ছে আমি এক নজরে এটার দিকে ধারণা করে রেখেছি। এটা ফার্স্ট স্টেপ গেল, যেটা আমরা বেসিক্যালি বিগিনার লেভেলে করার চেষ্টা করি। এবার হচ্ছে ধ্যান। ধ্যানটা কি? আমার নজর শুধুমাত্র এবার মাইকটার দিকেই থাকবে। এবার আমি আগে যে একটু একটু এদিক ওদিক মন যাচ্ছিল ধারণাতে, এবার আমার সেটা গেলে হবে না, এবার আমার ফোকাস শুধুমাত্র মাইকের মধ্যেই থাকবে। এটা হলো ধ্যান। এইবার যখন তুমি ধ্যানের পর্যায়ে থাকছো, তখন কি হচ্ছে, একটা সময় গিয়ে তোমার এরকম অনুভব হচ্ছে যে তুমি আর মাইকটা আলাদা নও। সেইটা হচ্ছে সমাধি। সমাধি মিন্স যখন কেউ কন্টিনিউয়াসলি চোখ বন্ধ করে ধ্যানে বসে থাকছে, যারা রেগুলার ধ্যান করে তারা হয়তো একটুখানি আমার সঙ্গে রিলেট করতে পারবে, অল্প স্বল্প ধ্যান করে 2-3 বছর ধরে মিনিমাম যদি করে, যে তুমি ধরো ধ্যানে বসলে একটা পর্যায়ে গিয়ে তোমার এরকম মনে হবে তোমার শরীর একদম হালকা,
একটা পর্যায়ে গিয়ে তোমার এরকম মনে হবে তোমার শরীরের মধ্যে কিচ্ছু নেই, তোমার মনে হবে তুমি সব জায়গাতে রয়েছো। সেটা হচ্ছে ধ্যানের একটা একটু উচ্চ পর্যায়ে তুমি যেতে আরম্ভ করেছো। বাট সমাধি হলো তোমার বডিটা রয়েছে, বাট তোমার যে কনসাসনেসটা তোমার বডিতে আটকে ছিল সেটা এই মুহূর্তে আর তোমার বডিতে আটকে নেই, সেটা আলটিমেট কনসাসনেসের সঙ্গে মিলে গেছে। মানে তুমি যে এতক্ষণ বডিতে আটকে ছিলে, তুমি এখন ওই চেতনার সঙ্গে আলটিমেটলি মিলে গেছো। তুমি আর সেই চেতনাটা এখন আলাদা নও। তাই জন্য যারা সমাধিতে বসে থাকে দেখবে তাদেরকে তুমি মানে আমরা তো সমাধি দেওয়া লোকজন দেখিনি, বাট তুমি যখন তাদের কথা শুনবে, ভিডিও দেখেছি, হ্যাঁ ভিডিওতে দেখবে, তাদেরকে তুমি ধাক্কা মারলেও কিছু হবে না, কিছু তুমি তাদেরকে আগুনে জ্বালিয়ে দিলেও তারা বুঝতে পারবে না, কারণ তাদের যে কনসাসনেস সেটা ওই সময় তাদের বডিতে থাকেই না, সেটা ইউনিভার্সাল কনসাসনেসের সঙ্গে মিলে যায়। এরকম বহু তৈলঙ্গ স্বামীর এরকম উল্লেখ রয়েছে। তৈলঙ্গ স্বামী নিশ্চয়ই জানো, তাকে যাকে কাশীর জ্বলন্ত শিব বলা হয়, 300 বছরের বেশি তিনি বেঁচে ছিলেন। তৈলঙ্গ স্বামী এরকম তার শিষ্যের সঙ্গে উদাহরণ রয়েছেন যে তিনি সমাধিতে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, তিনি শুয়েছিলেন, শুয়ে সমাধি অবস্থায় ছিলেন, এবং তার খাটটা ছিল কাঠের খাট, এবং তার খাটের মধ্যে ভুল করে আগুন লেগে গেছিলো। তার শিষ্য হট করে ঘরে ঢুকে দেখেন যে খাটের মধ্যে আগুন লেগে গেছে এবং তার পিঠ জ্বলছে, তৈলঙ্গ স্বামী পিঠ জ্বলছে, তারপরে ভালো করে আগুন টাগুন নেভালো, কিন্তু তৈলঙ্গ স্বামীর কোনো হুঁশ নেই। পরে যখন তিনি সমাধি থেকে বেরোলেন তখন তার হুঁশ আসলো যে তার পিঠটা জ্বলে গেছে, তার আগে কিন্তু কোনো হুঁশ ছিল না। ঠিক আছে, তো এইটা হচ্ছে সমাধি, যখন তুমি এক হয়ে যাও ইউনিভার্সের সঙ্গে। এবং এটাই হচ্ছে সেই প্রথমে বলছিলাম ভক্তির আলটিমেট যে পর্যায়, এইটা হচ্ছে আসল ভক্তি, যেখানে তুমি কাউকে আলাদা হিসেবে দেখোই না। তুমি এখন দেখো, আমি বলছি আমি ভক্তি করছি, বাট আমার মধ্যে প্রচুর ডিভাইডেশন আসবে। আমি একে পছন্দ করি না, আমার মধ্যে একটা জাতপাত আসবে, আমার মধ্যে একটা এই আসবে যে আমি ওই ক্রাইটেরিয়া না হলে আমার পছন্দ হবে না। তার মানে আমি পুরোপুরি স্টেটটায় যেতে পারিনি। যেই দিন যেতে পারবো সেই দিনকে ওই আলটিমেট স্টেটের সঙ্গে এক হয়ে যাব, এটাই হচ্ছে সিম্পল ব্যাপার। আচ্ছা, সমাধি নিয়ে তো আমরা আলোচনা করলাম, হ্যাঁ হয়তো অনেকে আরও বেশি জানতে পারে, বাট আমার মনে হয় যে বেসিক এটাই, ইনফরমেশন লিমিটেড রাখা উচিত, তাহলে না হ্যালুসিনেশন তৈরি হয়ে যাবে। এবার আমি একটা কথা বলি যে একটা বিষয় আছে যেটা শুভমদাকেও আমি বলেছিলাম, শুভমদা বলেছিল যে ভর। হ্যাঁ, এবার তুমি একটা কথা আমাকে অফ ক্যামেরা বলেছিলে, সেটা হচ্ছে যে আলটিমেটলি ভর এই সমাধি। হ্যাঁ, তো এই দুটোর কনফ্লিক্ট হচ্ছে যে ভর, ধরো আমরা যেটা যে কোনো জায়গায় দেখি যে এই ভর পড়লো, সেই এরকমভাবে হাত নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই করবি না ওই করবি না। হ্যাঁ, আমি জানি না ওটা সত্যি কিনা, তাও আমি বলছি। তো এইটার মধ্যে পার্থক্য কোথায়? ভর যে জিনিসটা আমরা বলি, মানে একজন নর্মাল হিউম্যান বিইংয়ের এই পঞ্চতত্ত্বের শরীরের মধ্যে দেবতার যে এনার্জি, সেই এনার্জিটা ডাইরেক্ট প্রবেশ, তো সেটাকে আমরা পাতি বাংলা ভাষায় ভর বলি। তো এটা একটা কাইন্ড অফ সমাধি। এটা পুরোপুরি সমাধি বলবো না, বাট এটা কাইন্ড অফ সমাধি, যেখানে একটা মানুষ নিজের চেতনাটাকে দেবতার চেতনার সঙ্গে এক করে আর কি করে নেন, যেটা রামকৃষ্ণদেবের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় উল্লেখ পাওয়া গিয়েছে। বাট এখনকার দিনে কি হয়, এখনকার দিনে আমরা খুব দেখছি ফেসবুকে ভর ভাইরাল হচ্ছে, ঠিক আছে, এর ওই ভর করে গেছে, ওই ভর করে গেছে, চুল ঝাঁকাচ্ছে, এই ঝাঁকাচ্ছে, সেই ঝাঁকাচ্ছে। তো ওগুলো বেসিক্যালি কোনো ভর বা কোনো সমাধি কিছুই নয়, ওগুলো কমপ্লিটলি ফেক। কারণ যদি একটা মানুষের মধ্যে কখনো দেবতার আবেশ আসে সত্যি করে, তাহলে সে কখনো ওরকম ফিউরিয়াস হয়ে যেতে পারেন না, উল্টে তিনি আরও বেশি শান্ত হয়ে যাবেন এবং তার আরও বেশি ধ্যানে মন চলে আসবে, তিনি আরও বেশি শান্ত হয়ে যাবেন। যেমন রামকৃষ্ণদেব যখন কল্পতরু হতো, তার কল্পতরুর একটা ছবি আমরা হয়তো সবাই দেখেছি, দেখবে তিনি হাত উঁচু করে দাঁড়িয়ে থাকেন, সেখানে তিনি নিশ্চয়ই শান্ত থেকে শান্ততম হয়ে গিয়েছেন। তো দেবতার আবেশ আসলে মানুষের ওরকমই হয়ে যায়, যে মানুষ আরও ডিভাইন হয়ে যায়, নাকি ওইরকম পাগলের মতো খাড়া নিয়ে থাকা, যেটা শুভমদা বলেছিল। তো সেই রকম মানুষদেরকে আগে ওই সংস্কৃততে কথা বলানো উচিত, তাহলেই বোঝা যাবে যে, কারণ যদি সত্যিই মা বা মহাদেব আসেন, তারা তো ইউনিভার্সাল এনার্জি, তারা তো সব ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে না, তাদেরকে দুটো আগে শ্লোক জিজ্ঞেস করে দেখা উচিত যে তারা কতটা কী করছেন। তো এগুলো 90% ক্ষেত্রে ফেক হয়, আর এগুলো আমাদের ইমোশন নিয়ে খেলা বেসিক্যালি, আর এর জন্য সনাতন কালচারেরও খুব বেশি ক্ষতি হয়, কারণ এই নিয়ে বহু মানুষ খিল্লি করার সুযোগ পেয়ে যায়। এটা হচ্ছে সবথেকে বেশি বাজে জিনিস, যে এরা কিন্তু ক্ষতি করছে, লাভ দিচ্ছে না আলাদা ব্যাপার, পয়সাও খাচ্ছে প্লাস ক্ষতিও করছে সমাজের। তো এটা তো বন্ধ হওয়া উচিত। আর শেষ আমি করব একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে যে এখন প্রচুর স্পিরিচুয়াল গুরু রয়েছে,
এবার এক এক জায়গায় মানুষ এক এক রকম বলে। একটাই কথা, এই জায়গায় বললো যে এটা করবেন না, ও ওই জায়গায় বলছে এটা করবেন, এরকম হয়। আর মানুষ সব রকমই শোনে, আজকে ইন্টারনেটের দুনিয়ায় সব রকম কথাবার্তাই শোনে। আলটিমেটলি তাহলে মানুষ কি করবে, কি করা উচিত তাদের? এটাও আমি আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। ইন্টারনেটে লাস্ট 2 বছরে যা হয়েছে, যে জবের থেকে ইভেন পডকাস্টও এসছে, তোমরা খুব ভালো করে জানো যে আমাদের কাছে প্রচুর ইনফরমেশান এসছে। এটা একটা খুব পজিটিভ দিক, যে বহু মানুষ যারা স্পিরিচুয়ালিটিতে ছিল না, যখন ফার্স্টে ধরো হিন্দিতেও পডকাস্ট শুরু হয়েছে, বহু মানুষ অ্যাট্রাক্টেড হয়েছে স্পিরিচুয়ালিটির দিকে এবং ভালো দিক থেকে অ্যাট্রাক্টেড হয়েছে। বাট বহু জিনিসপত্র আসার ফলে সেখানে নেগেটিভ পডকাস্ট প্রচুর চলে এসছে, ঠিক আছে? নেগেটিভ এনার্জি, ভূত প্রেত আত্মা, ব্ল্যাক ম্যাজিক সব চলে এসছে। আমরা কিন্তু স্পিরিচুয়াল পডকাস্ট করি, আমরা এখন তাই করছি। তো ব্যাপারটা কী হয়, আমি দুটো জিনিস বলবো। লোকের এগুলো শোনা অবধি রাখা উচিত, খুব বেশি মাইন্ডে নেওয়া উচিত না। কারণ এগুলো এমন একটা জিনিস, যত তুমি এগুলোতে ইনভলভ হয় বেশি, এগুলো তোমার ওপর তত বেশি প্রভাব ফেলবে। আর যখন তুমি এইটুকু বিলিভ করে নেবে যে আলটিমেট সোর্স তোমার সঙ্গে রয়েছে, তখন হাজারখানা এই সমস্ত কিছু জিনিস কোনো কিছু তোমার ওপর এফেক্ট ফেলতে পারবে না। কারণ তুমি আলটিমেট সোর্সের সঙ্গে, তুমি মায়ের সঙ্গে, তুমি মহাদেবের সঙ্গে, তুমি স্বয়ং কৃষ্ণের সঙ্গে কানেক্টেড রয়েছো। কে তোমার ক্ষতি করবে? বাট তোমার মধ্যে বিলিভটা থাকতে হবে যে তুমি কানেক্টেড রয়েছো। তুমি যদি একটা ডার্ক এনার্জিকে অলরেডি ভেবে নাও যে ভাই আমার ওপর তো কেউ এরকমই করেছে, তার মানে তুমি সেই এনার্জিটাকে প্রায়োরিটি দিয়ে দিলে সেই আলটিমেট সোর্সের থেকে বেশি, তাহলে তো সেটা তোমার ওপর এফেক্ট ফেলবেই। এটা একটা নর্মাল হিউম্যান নেচার। তুমি যদি আজকে কন্টিনিউয়াসলি তোমার মাইন্ডে তুমি বলতে চাও যে আমার একটা এরকম রোগ আছে, দেখবে 2 মাস পর তোমার ওই রোগটাই হয়েছে। আর এটা কোথাও মানে সায়েন্টিফিক্যালি দেখতে গেলে আমি একটা জায়গায় দেখছিলাম যে ব্রেনকে কন্ট্রোল করা। ব্রেনকে যদি তুমি কল দাও যে তোমার এইটা হয়েছে বা হতে পারে, ও 2 মাস 1 মাসের মধ্যে তোমার বডিতে ওটা নিয়ে চলে আসবে। তোমার ওই রোগের কোনো সিমটমই নেই, কিন্তু চলে আসবে। আর হ্যাঁ, মানে আমি বলিনি, আমি জেনারেলি দেখেছি যে তোমার ধরো এই জায়গাটায় ব্যথা করছে, তুমি অন্যান্য কাজ করছো, ব্যথাটা ভুলে আছো, কিন্তু হঠাৎ করে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার এই জায়গাটা ব্যথা, আবার দেখবে ব্যথাটা শুরু হয়ে যাবে। এটা আমার পার্সোনাল ক্ষেত্রে হয়েছে, ওই জন্য আমি বললাম যে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এবং এটা তোমরা প্রত্যেকেই এটা এক্সপিরিয়েন্স করেছো যে মাইন্ড এইভাবেই কন্ট্রোল হয়। এবার সেই মাইন্ডে তুমি যদি একবার ধরো, প্রত্যেকের লাইফে ভালো সিচুয়েশন খারাপ সিচুয়েশন আসে, কেউ এরকম নেই যে শাহরুখ খানও খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, মুকেশ আম্বানিও খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না। বাট তুমি যদি সেই খারাপ সিচুয়েশানটা এইটা ভেবে নাও যে আমার ওপর কেউ খারাপ কিছু করেছে, তার মানে তুমি ডান, তোমার হয়ে গেল, গল্প হয়ে গেল। তার মানে তুমি কোনো নেগেটিভ স্পেসকে তোমার ওপর জায়গা দিয়ে দিয়েছো। তুমি নিজেকে এতটাই উইক ভেবে নিয়েছো যে ভাই আমার ওপর তো যে কেউ যা খুশি করতে পারে। এটা ভুল। তোমাকে সবসময় ভাবতে হবে তুমি হায়ার সোর্সের সঙ্গে কানেক্টেড নাকি লোয়ার সোর্স। এটা 1 নম্বর গেল। তো এই সমস্ত মানে যত তুমি পডকাস্টে এরকম জিনিসপত্র দেখবে, দেখো, বাট এগুলো কখনো নিজের ওপর হাবি হতে দেবে না। মাইন্ডে ঢোকাবে না যে কেউ আমার সাথে এরকম করেছে। এন্টারটেনমেন্ট পারপাস, দ্যাটস ইট। এটা এন্টারটেনমেন্ট। যেমন আমরা ভূতের গল্প শুনতে ভালোবাসি, দ্যাটস ইট, ফাইন। আমরা কিন্তু ডিসক্লেমার দিই, আমরা হয়তো বলি না, বাট আমরা ভূতের পডকাস্ট হলে ডিসক্লেমার দিয়ে দিই যে এখানে অতিথি তার এক্সপিরিয়েন্স শোনাচ্ছে, এটাকে যদি আপনি সত্যিভাবে নেন তো নিয়েন, আর না হলে এটাকে এন্টারটেনমেন্ট পারপাসে আপনি মানে এন্টারটেন হন আর কি। দেখো, সব এক্সিস্ট করে, কোনো কিছু এক্সিস্ট করে না এরকম বলছি না, হ্যাঁ অবশ্যই করে, কিন্তু তুমি সেটাকে প্রায়োরিটি দেবে না। প্রায়োরিটি দিচ্ছ মানে সেটা তোমার চলে আসছে 1 নম্বর, এটা গেল। আর 2 নম্বর যেটা তুমি বললে যে প্রচুর গুরু হয়ে গিয়েছেন, তো আমরাও এই এর সবের মধ্যেই পড়ি, যে আমরাও একসময় এরকম ভুগেছি যে কাকে গুরু বানাবো বা কার মার্গদর্শনে চলবো, এরকম খুব ব্যাপার থাকে। প্রথম কথা, যে স্পিরিচুয়াল গুরু, এই কথাটার মধ্যে না আমরা দুটো জিনিস গুলিয়ে ফেলি। এখন বর্তমান সময় দাঁড়িয়ে ইন্টারনেটে খুব বেশি পরিমাণে একটা জিনিস হচ্ছে, সেটা হলো যে আমরা দেখছি লোকজন কীর্তন করেন বা কথাবাচক, যাদেরকে আমরা বলি না, কথাবাচকরা খুব রয়েছেন, কথাবাচকদের কথা শোনে। এবং তোমরা কথাবাচকদের আমি নাম করেই বলছি, হিন্দিতে খুব ফেমাস কথাবাচক পাবে, ঠিক আছে? জয়া কিশোরীর নাম তোমরা শুনেছো, তিনি হচ্ছেন কথাবাচক। একজন বাবা রয়েছেন, উনি বিস্কুট এক্সপ্লেন করছেন, জানি না তোমরা হয়তো যারা পডকাস্ট শুনবে অনেকে জানবে যে তিনি বিস্কুটকে বলছেন বিস্কি কিট, যাকে বলা হয় বিস্কুট, ঠিক আছে? তো এইরকম নানান কথাবাচক রয়েছেন। তো আমাদের ফার্স্ট রুলস হবে হলো কথাবাচকদের, তারা তাদের জায়গায় ঠিক আছে, তারা একটা পুরাণ পড়ে সেই পুরাণ অনুযায়ী মানুষকে মোটিভেট করছেন, বাট ওটা মোটিভেশন হিসেবে ঠিক আছে। বাট একজন স্পিরিচুয়াল লিডার, একজন স্পিরিচুয়াল স্পিকার কখনো মোটিভেশনাল স্পিকার নন। তিনি তোমাকে চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখাবেন,
তিনি এইটা দেখবেন না যে তোমার কমফর্ট জোন কোনটা, তুমি এটাতে ভয় পাও তাই তোমাকে এই কথা বলবো না, তিনি এটা দেখবেন না। তিনি তোমাকে মানে স্পিরিচুয়ালিটিতে হাঁটা আর আগুনে হাঁটা হচ্ছে সমান, এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ভেবে নিতে হবে। তারপর বুঝতে হবে যে আমরা যখন স্পিরিচুয়ালিটিতে হাঁটবো কোনো কথাবাচকের কথা শুনে হাঁটবো না, আমাদের এনলাইটেড গুরু দরকার। এনলাইটেড গুরু বা এনলাইটেড সোল খুব রেয়ার। এনলাইটেড সোল অর্থাৎ যাদের আত্মজ্ঞান হয়ে গিয়েছে যে তারা কে, তারাই যে এই ইউনিভার্সের অংশ, সেই যে সমাধি স্টেট, তাদেরকেই আমরা মানে তারাও পড়া এনলাইটমেন্ট, ওটা অনেক বড় বিষয় যেটা আমরাও কমপ্লিটলি হয়তো জানি না, আমরা জাস্ট বলতেই পারি। বাট শোনার দরকার স্পিরিচুয়ালিটি শুধুমাত্র কোনো এনলাইটেড পার্সনের কথাই, নাকি কোনো কথাবাচকের কথা। কথাবাচক তো শুধু তুমিও আজকে 10টা বই পড়ে 10টা পুরাণ পড়ে ভিডিও বানাও, কে না করেছে, তুমিও কথাবাচক হয়ে গেলে। বাট এনলাইটেড সোল কেউ তখনই হতে পারে যখন কেউ ধ্যানের মাধ্যমে বা সাধনার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে। তো স্পিরিচুয়ালিটি একমাত্র আত্মজ্ঞানী লোকের হাতেই শোনা উচিত। না হলে আমি দেখেছি কথাবাচকদের মধ্যে অনেককে খুব একটা কথা কি বলবো চলে যে ভগবান জানার জিনিস নয় মানার জিনিস, হিন্দিতেই বলে ওরা, আমি বাংলায় বললাম, যেটার সঙ্গে আমি একদমই ডিসএগ্রি করি এবং এটা মোস্ট হার্মফুল জিনিস। এটাতে আমি মানুষকে কুসংস্কারের পথে ঠেলে দিচ্ছি যে ভগবানকে জানার জিনিস নয়, আমি বলছি ভগবানকে মানতে। বাট অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্র কখনো সেই কথা বলেই না। আমাদের শাস্ত্র আমাদেরকে 1000টা যোগ দিয়েছে, 1000টা ধ্যান দিয়েছে, মহাদেব আমাদের ধ্যান দিয়েছে, কৃষ্ণ আমাদের ধ্যান দিয়েছে, পতঞ্জলি ধ্যান দিয়েছে, যোগ দিয়েছে, তন্ত্র দিয়েছে, সব দিয়েছে। কেন দিয়েছে? যাতে আমরা সেটাকে রিয়েলাইজ করতে পারি, জানতে পারি, নাকি মানতে পারি। যদি আমাদেরকে মানার জন্যই ইনফোর্স মানে কনভিন্স করতো, তাহলে আমাদের টেকনিক দিত না নিশ্চয়ই মহাদেব। মহাদেব কি বলছেন? তুমি এগুলো করো, তুমি রিয়েলাইজ করতে পারবে তুমি কে, তুমি রিয়েলাইজ করতে পারবে ভগবান কি। তার মানে তিনি আমাদের জানতে বলছেন। বাট আমি কথাবাচকদের ক্ষেত্রে বলতে রেখেছি, তারা বলছেন যে না, ভগবান তো মানার জিনিস একদমই না। যেটাকে তুমি জানতে পারো সেটাকে তুমি কেন মানবে? সেটা তো কুসংস্কারের পথে নিয়ে যাবে তোমাকে। তার মানে যখন যা কেউ তারপরে মানো। এইবারে ইন্টারেস্টিং ব্যাপার কি, যখন তুমি জেনে ফেলছো তখন তুমি এমনিই মানবে। যেটা আমরা প্রথমে বলছিলাম যে ভক্তি এমনিতেই চলে আসবে যদি তোমার জ্ঞান চলে আসে, তখন আর তোমাকে জোর করে ভক্তি আনতে হবে না। তো এই বেসিক জিনিসগুলো একটুখানি আর কি অ্যাভয়েড করতে হবে। এটা তোমার মধ্যেকার একটা চেতনাকে কাজ করাতে হবে, এবং যত তুমি ধ্যান করবে না তত তোমার এই চেতনাগুলো বাড়বে যে তোমার কাকে শোনা উচিত, কীভাবে শোনা উচিত, কোন মানুষকে শুনবো, কোন মানুষের কথাটা ঠিক মনে হচ্ছে, এগুলো তোমার অটোমেটিকলি ইনটিউশন কাজ করবে তখন। আজ অনেক জ্ঞানের কথা, প্রচুর জ্ঞানের কথা হয়ে গেল। বাট আমরা কিন্তু মোটেই জ্ঞানী মানুষ না। আমার মনে হলো যেটা যে এই পডকাস্টটা একটু অন্য রকমের হলো। সাধারণত আমরা স্পিরিচুয়ালের, এটাও স্পিরিচুয়াল পডকাস্ট অবশ্যই, কিন্তু সাধারণত আমরা দেবদেবীদের কথা বলি। এখানেও আমরা বলেছি, অবশ্যই বলেছি, কিন্তু তার সাথে মানে নিজেও কিছু শিখছি যে আচ্ছা এই জিনিসটা আমি অ্যাপ্লাই করে দেখি যে লাইফে কী চেঞ্জেস আসছে। পারলাম না, ফেইল্ড হলাম, সেটা আলাদা ব্যাপার। মন্ত্র চ্যান্ট করতে আমি বলছি না, সিম্পল যেটা তুমি দেখালে যে পোর্শনগুলো বা পজিশনগুলো, সেগুলো অ্যাপ্লাই করলে মানুষ একটু শিখবে, মানুষ একটু জানবে। তারপর তো সে তার গুরু খুঁজবে, তারপর যা বাকি প্রসেস সেগুলো করবে। খুবই ভালো লাগলো তোমার সাথে পডকাস্ট করে আবারও। তোমার কেমন লাগলো? আমারও অবভিয়াসলি ভালোই লাগলো, কারণ আমাদের আগেরটাও খুব ভালো হয়েছিল, ডিসকাশন ভালো হয়েছিল, রেসপন্স ভালো এসেছিল। এবং তখনই ভেবেছিলাম, তখন থেকেও পরে একবার কথা হয়েছিল যে এটা তো যোগ বিষয়ে বেশি ফোকাস করা হলেও যেগুলো হয়তো সবাই অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তখন একটু কুণ্ডলিনী এই সমস্ত ব্যাপারটা চলে এসেছিলো। তো আমরা ভেবেছিলাম আরও সিম্পলিফাইড করি, ধ্যানটাকে আরও আনা যায়। কারণ বর্তমান যে সমাজে না, সেখানে ধ্যানটা দুদিক থেকেই দরকার, হেলথের দিক থেকেও দরকার। এবার হেলথের দিক থেকে তুমি ধ্যান নিলে প্র্যাকটিস করলে, এবার সেটা তোমাকে এক্সট্রা বেনিফিট হিসেবে স্পিরিচুয়াল বেনিফিট দিচ্ছে। তো যারা স্পিরিচুয়ালিটিতে মানে এগোতে চায় তাদেরই ধ্যান করতে হবে এরকম কোনো কথা নেই। যারা অ্যাটলিস্ট হেলথ কনসিয়াস তাদেরও করা উচিত না? ইভেন আমি দেখেছি মানে বিদেশেও, আমাদের দেশেও বড় বড় ডাক্তাররা থেকে শুরু করে এখন প্রত্যেকে রেকমেন্ড করছেন যে ধ্যান করো, ব্রিদিং এক্সারসাইজ করো। আর ডিপ ব্রিদিংয়ের থেকে বড়ও কেউ যদি ধ্যান নাও করতে পারে, আমি বলছি চোখ বন্ধ করে ধরো বেশিক্ষণ বসতে পারে না, ডিপ ব্রিদিং করা আরম্ভ করুক। যে একদম শুধু ডিপ ব্রিদিংয়ের সিম্পল প্রসেস মনে রাখবে যে যখন নিঃশ্বাস নেব, তখন যখন বডিতে নিঃশ্বাস ঢুকবে পেট ফুলবে, মানে নিঃশ্বাসটা যেন নাভির তলা অবধি আসে, শুধু লাংস অবধি এসে যেন না ঠেকে যায়, নাভির তলা অবধি নিঃশ্বাসটা আসবে। অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার সময় পেট ফুলবে, আর যখন নিঃশ্বাস ছাড়বো তখন পেট খালি হয়ে আবার নাক দিয়ে নিঃশ্বাসটা বেরিয়ে আসবে। এটা তুমি যতটা ধীরে করবে তোমার ব্রেন তত তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে।
তত তাড়াতাড়ি তুমি মেডিটেটিভ স্টেটেই যাবে। একটা নর্মাল মানুষ 1 মিনিটে 12 থেকে 15 বার নিঃশ্বাস প্রশ্বাস নেয়, মানে এই যে এটা করে 1 মিনিটে 12 থেকে 15 বার নেয়। তুমি যদি এটাকে কনসিয়াসলি 4 থেকে 5 বারের মধ্যে আনতে পারো এবং এই প্র্যাকটিসটা তুমি রেগুলার 21 দিন করতে পারো, তুমি দেখবে তোমার মাইন্ডের যে স্ট্রেস লেভেল সেটা আগের থেকে কতটা কমে গিয়েছে। কারণ তুমি ধরো 5 মিনিট ডিপ ব্রিদিংয়ে বসলে, কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে তুমি 1 মিনিটে 5টাই নিঃশ্বাস প্রশ্বাস নেবে এবং 5টার থেকে তোমাকে ধীরে ধীরে 3টেতে আনতে হবে। আমাদের ক্ষেত্রে কখনো প্র্যাকটিস করতে করতে এরকম হয়ে যায় আমাদের 1 মিনিটে আমরা 1টাই নিঃশ্বাস প্রশ্বাস নিই, 1 মিনিটে এই ধরনের নিঃশ্বাস নিলাম, এবার ধীরে ধীরে ছাড়ছি। এই যে ছাড়াটাই নিঃশ্বাস নেওয়ার ছাড়াটা আমরা 1 মিনিটে একটাই নিই অনেক সময়। সেটা তোমার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যত তুমি এটা করবে তোমার ব্রেন অটোমেটিক্যালি শান্ত হবে। তো এতগুলো প্রসেস বলে দিলাম, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাপ্লাই করলে লোকে, আমার মনে হয় যে ফিজিক্যাল মেন্টাল হেলথে খুব বেশি আর কি ইমপ্রুভমেন্ট আছে। তোমার নৈহাটি থেকে ডাল্লাও আসতে কেমন লাগলো? দেখো নৈহাটি থেকে ডাল্লাও আসতে টু বি অনেস্ট অনেকদিন বাদেই বাড়ি থেকে বেরোলাম, খারাপ লাগেনি, শুধু রোদের তাপটা একটু বেশি ছিল, বাট একসাথে আসলাম তো ঠিক আছে। চুচুড়াই হলে ভালো হতো, চুচুড়াই হলে ভালো। চুচুড়াই ম্যাক্সিমাম লোক আসতে চায় না, ওর জন্যই ডাল্লামে করতে হয়েছে। বাই দ্য ওয়ে, যাই হোক, থ্যাংক ইউ তুমি এলে। আবারও হয়তো অন্য কোনো টপিক নিয়ে আমরা বসবো, পরের বছর হলে পরের বছর, সেটা যাই না কবে বসবো, বাট খুবই ভালো লাগলো তুমি এলে। থ্যাংক ইউ আবারও ইনভাইট করার জন্য, সেকেন্ডবার আসার জন্য। তো হ্যাঁ, আমরা আশা করছি আরও এগুলো এরকম ডিপ যা আলোচনা আছে আমরা আরও ডিপে নিয়ে যাব যতটা হয়। তো থ্যাংক ইউ।